প্রিয়তাকে সিরিয়াস লাগছে। মায়ানের হাত ধরে টানতে লাগলো ও। তৌসিফ নিশ্চুপ রয়েছেন। পিহু কঠিন দৃষ্টি নিক্ষেপ করল। প্রিয়তার উদ্দেশ্যে বলে, মাথা ঠিক আছে তোর? কার ওপরে অভিমান করে বাড়ি থেকে চলে যেতে চাইছিস? আব্বুর ওপরে? আদৌ মানায় আমাদের বল? তুই তো এত অবুঝ ছিলি না আপু। প্রিয়তা ভাঙা গলায় বলে, আর কত করবি তুই? আজ আমার জন্য তোর এই পরিণতি। সব কিছুর জন্য যদি কেউ দায়ী থাকে তবে সেটা আমি। আর একটাও কথা না আপু, তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না। তোর বাচ্চা এ বাড়িতেই জন্ম নেবে। পিহু তৌসিফের পায়ের কাছে বসল। বাবার হাতটা হাতের মুঠোয় নিয়ে হাসার চেষ্টা করে বলে, আমি তোমার যোগ্য সন্তান হতে পারলাম না, তাই না আব্বু? তৌসিফ অবাক চোখে মেয়ের দিকে তাকান। পিহুর ঠোঁটে এখনো হাসি লেগে রয়েছে। পিহু মাথা ঝাঁকিয়ে কান্না আটকে বলে, তাই তো, দেখ না আমার শান্ত আব্বুকে কেমন অশান্ত করে দিয়েছি। জন্মের পর থেকে আমি শুধু তোমাদের অশান্তি দিয়ে গেলাম। ডান পিঠে হয় পাড়াপড়শির থেকে কম অভিযোগ তো শুনতে হয়নি তোমাদের। আমি মনে হয় স্বার্থপর হয়ে গেছি, তাই না আব্বু? তুমি এত কিছু দিলে, সব শখ পূরণ করলে, অথচ যখন তুমি আমার কাছে একটা আবদার করলে আমি দিতে চাইছি না। আমি ভেবে নিয়েছি আমি তো কখনো তোমাদের একটুও শান্তি দিতে পারলাম না। সন্তান হিসেবে, স্টুডেন্ট হিসেবে, মানুষ হিসেবে ব্যর্থই রয়ে গেলাম। পড়াশোনায় ফার্স্ট হয়ে আপু যখন মেডেল নিয়ে আসতো, আমি মেডেল নিয়ে আসতাম খেলাধুলার জন্য। তুমি তাতে ভীষণ খুশি হতে। আমার খুশির জন্য তুমি অনেক করেছো। এবার না হয় আমি তোমার খুশির জন্য কিছু করলাম, ছেড়ে দিলাম রায়ান বাড়ির ছেলেকে। পিহুর একটিমাত্র কথায় আজ বিচলিত হলো। এতক্ষণ এদের পারিবারিক বিষয়ে ঢোকার সাহস হচ্ছিল না। কি বলবে, কিভাবে বলবে ভেবে পাচ্ছিল না। কিন্তু এখন কি করবে ও? তাহলে কি পিহুকে পাওয়া ওর হবে না? এই মেয়েকে ছাড়া আজ বাকি জীবনটা পার করবে কি করে? তৌসিফ এখনো কিছু বলেনি। পিহু বাবার হাতের পিঠে চুমু খেলো, হেসে বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আব্বু। তোমার জন্য আমার জান কুরবান। পিহু আপোষে উঠে এসে আজের মুখোমুখি হলো। আজের ছটফটিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। পিহুর চোখের পানিটুকু পুনরায় চোখের ভেতরে ঢুকে পড়েছে। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলে, রায়ান বাড়ির ছেলে হওয়া তোমার আমার কপাল পড়ল, বুঝলে পরাণের স্বামী। এতটুকু বলে তাচ্ছিল্যের হাসি হাসল ও। আজ ওর হাত ধরে শান্ত গলায় বলে, একটা সুযোগ তো আমারও প্রাপ্য। তোমার আব্বু কি সেই সুযোগে আমাকে দেবে না? আমার সাথে এটা অন্যায় করা হচ্ছে। জানি না তো, এখন আমি স্বার্থপর হয়ে গেছি। প্রেমিকা প্রেমিককে ছেড়ে দেওয়ার আগে যে সকল সমবেদনামূলক বাণী আওড়ায়, আমি সেগুলো বলতে চাইছি না। দান প্রতিদানের কাঠগড়ায় নিজেকে দাঁড় করিয়ে আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই। শুধু এতটুকু জেনে রাখো, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকেই ভালোবাসবো। আমার থেকে এই অধিকার কেউ কখনো কেড়ে নিতে পারবে না। পিহু, তোমার এখন ফিরে যাওয়া উচিত। তুমি নিশ্চয়ই তোমার কাগজের নামমাত্র বউয়ের বিয়ে দেখতে ইচ্ছে প্রকাশ করবে না। প্লিজ আমাকে একটা সুযোগ দাও, কথা বলি একটু। সব কথা শেষ হয়ে গেছে আজ, আর কোনো কথা বাকি নেই। পিহু ফিরে তাকালো। তৌসিফের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, তুমি আমাকে সব কিছু দিয়েছ আব্বু। চাওয়ার অধিক আমি পেয়েছি, কিন্তু এই যে আমি যেটা খুব করে চাইলাম অথচ তুমি দিলে না, এই না পাওয়া আমার সকল পাওয়াকে অপ্রাপ্তিতে বিলীন করে দিল। আমি আর কখনো তোমার কাছে কিচ্ছু চাইব না, তুমি দেখে নিও। ব্যাস। পিহু আর এক মুহূর্ত দাঁড়ালো না। ওর পক্ষে আর স্বাভাবিক থাকার অভিনয় করা সম্ভব না। মানসি ও শক্ত মনের, তবু তো মেয়ে, কোমল হৃদয়ের অধিকারী। পিহু সকলের সামনে দিয়ে এক প্রকার দৌড়ে নিজের রুমে চলে গেল। সকলে ওর যাওয়ার দিকে হতবাক চোখে তাকিয়ে আছে। মায়ানের মুখে রা নেই।
হুট করে কাহিনী ইমোশনাল হয়ে পড়বে এটাও কল্পনাও করেনি। পিয়ালি এতক্ষণে মনের চাপা ক্ষোভ প্রকাশ করে স্বামীকে ভৎসনা করে বলল, একদিন তুমি বলেছিলে ছেলে না হওয়ার আফসোস তোমার নেই। তোমারই মেয়েরাই তোমার জন্য ছেলের সমতুল্য। তারা যা চাইবে তুমি দেবে, কোনো অভাব রাখবে না। সারা জীবন মেয়েদের খুশি রাখার দায়িত্ব নিয়েছিলে, অথচ আজ আমার শক্ত মনের মেয়েটার চোখে আমি কোনো খুশি দেখতে পাইনি। প্রিয়তার জন্য পিহুর ঠিকমতো খেয়াল রাখতে পারিনি। মেয়েটা আমার একা একাই বড় হয়েছে, তবুও কখনো ওর চোখে কষ্ট দেখিনি। তুমি ওর সঙ্গে ছিলে যে, আজ সেই তুমি ওকে একা করে দিলে। প্রিয় রাব্বু, তুমি না মেয়েকে বুঝেও কেন আজ অবুঝের মতো বসে রইলে? আমি আর কোনো কথা শুনতে চাইছি না। লোকজন চলে আসবে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করো। তৌসিফ উঠে চলে যেতেই আজ ওনার হাত টেনে ধরে। তৌসিফ ভুরু কুঁচকে তাকালো। আজ হাত ছেড়ে ধপ করে ফ্লোরে বসে পড়ে। তৌসিফের পা জড়িয়ে ধরে বড় অসহায় গলায় বলে, আঙ্কেল, আপনার মেয়েকে আমায় দিয়ে দিন না। আমি কখনো আমার মা বাবার সামনেও নত হইনি, কোনো কিছুর জন্য আবদার করতে হয়নি। একবার বলায় আমার পছন্দের সব জিনিস তারা আমার সামনে হাজির করেছে। কিন্তু পিহু তো কোনো জিনিস না, আপনার কলিজার টুকরো। শুধুমাত্র এক যুগ আগের ঘটনাকে কেন্দ্র করে আপনি আমার সাথে এত বড় অন্যায় করতে পারেন না। বিশ্বাস করুন, যদি সম্ভব হতো আমি নিজের নামের থেকে এই রাইয়ান শব্দটা বাদ দিয়ে দিতাম। এটাই তো কারণ যার জন্য আমি আমার ভালোবাসা মানুষকে হারাতে বসেছি। আমি পাস হারো না। আপনি বলুন, আপনি পিহুকে আমায় দেবেন? যতক্ষণ না দেবেন বলছেন, আমি পাস হারব না। আমি ওকে ভালোবাসি, আপনার মতো না। তবে আপনার পরে কেউ যদি ওকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাহলে সেই ব্যক্তিটি হব আমি। এটা তো আপনিও মানেন। এর জন্য কি আমি ওকে পেতে পারি না? আজ আব্বু। আজ চকিতে পেছন ফিরে তাকায়। আফতাব হতবিহ্বল হয়ে ছেলের পানে তাকিয়ে আছেন। ছেলের খুশির জন্য শেষ চেষ্টা করতে এসেছিলেন, এসে এমন একটা ঘটনার সাক্ষী হতে হবে এটা কল্পনা করেননি। আফতাবকে দেখে আজ উঠে দাঁড়ালো, বোঝানোর ভঙ্গিতে বলে, আব্বু তুমি এখানে? শোনো না, বলছিলাম কি বাড়ি চলো, আজ এখানে থেকে আর কোনো কাজ নেই। কিন্তু আব্বু, পিহু, আমি চলে গেলে ওর বিয়ে হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো না। আব্বু তুমি আঙ্কেলকে একটু বুঝিয়ে বলো, উনি ঠিক রাজি হয়ে যাবে। আমার ভালোবাসার তো ফেলনা নয় আব্বু। তোমাদের মান অভিমানে আমি কেন আমার ভালোবাসা হারাবো? আমি পারবো না, একদম পারবো না। আফতাব রাগী গলা জিজ্ঞেস করে, তুমি যার জন্য এত আহাজারি করছো সে কোথায়? ওই মেয়ে কি তোমাকে ভালোবাসে? বাসে না তো। ভালোবাসলে ঠিকই চলে আসতো, ঘরে মুখ লুকিয়ে বসে থাকতে পারতো না। তুমি পিহুকে দোষ দিচ্ছি। পিহু যদি আমাদের বাড়িতে মায়ানের বউ সেজে না আসতো, তাহলে এত কিছু হতোই না। সব নষ্টের মূল ওই আব্বু, ওই মেয়ে। আব্বু তোমার কথা অনেক শুনেছি, আর নয়, বাবা হিসেবে আমাকে আরো কঠোর হতে হতো। আফসোস আমি সেটা পারিনি। কঠোর হলে আজ নিজের ছেলের এমন পরিণতি দেখতে হতো না। যে ছেলেকে আমি এতটা আদরে মানুষ করেছি, সে একটা মেয়ের জন্য তার বাবার পায়ে ধরছে, আমাকে সেটা দেখতে হচ্ছে। পিহুর জন্য একবার নয়, আমি বারবার ওনার পায়ে পড়তে রাজি আছি। চুপ কর। প্রেমে পড়ে দেবদাস হয়ে গেছো তাই না? মা বাবার সম্মানের কোনো দাম নেই তোমার কাছে। আর তৌসিফ, তুমি জেদ করে মেয়ের বিয়ে দিচ্ছ তো দাও। ওই আমার ছেলের নখের যোগ্য নয়। আমি তোমার মেয়ের থেকে 1000 গুণে সুন্দরী গুণী, আর আমার ছেলের যোগ্য মেয়ের সঙ্গে ওর বিয়ে দেব। তোমার মেয়ের বিয়ের দিনই আমি আমার ছেলের বিয়ে দেব। তারপর আমিও দেখব কে জিতে আর কে হারে। আফসোস হয় পিহুর জন্য। তোমার মতো জিদ্দি বাপের আওলাদ ও, যার জেদের জন্য ওর কপাল পুড়বে। চলে এসো আজ। তুমি কিসব বলছো আব্বু? আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। সেটা আমি বুঝে নেব। তুমি শুধু জেনে রেখো, হয় তোমার গায়ে বিয়ের শেরওয়ানি উঠবে, নয়তো তোমার গায়ে কাফনের কাপড় আমার গায়ে।
তুমি শুধু জেনে রেখো, হয় তোমার গায়ে বিয়ের শেরওয়ানি উঠবে, নয়তো আমার গায়ে কাফনের কাপড়। অনেক সহ্য করেছি, আর নয়। আজ একদম সে স্তব্ধ হয়ে গেল। এরা দুই বাপ মিলে কি এদের দুজনের জীবনকে শেষ না করে থামবে না? তবে ওরা বেরিয়ে যেতেই পিয়ালি খেকে উঠল। হয়েছে, এবার তুমি শান্তি পেয়েছ? তোমাদের জেদে এখন ছেলেমেয়ে দুটো কষ্ট পাবে। প্রিয়তা চোখ মুখ ঢেকে কেঁদেই চলেছে। বারবার নিজেকে দোষী বলে মনে হচ্ছে। মায়ানের সঙ্গে ওর বিয়েটা না হলে, দেখা না হলে আজ পিহুর জীবনটা এই পর্যায়ে আসতো না। তৌসিফ কিছুক্ষণ নীরব থেকে নিঃশব্দে বাইরে বেরিয়ে গেল। মায়ান প্রিয়তার কাছে বসে ওকে দু হাতে আগলে নিয়ে নরম গলায় বলে, এই পাখি, কাঁদছ কেন? প্রিয়তা মুখ অল্প করে তুলে বলে, আমার জন্য আমার বোনের জীবনটা শেষ হয়ে গেল মায়ান। আমি সবচেয়ে বড় স্বার্থপর। ছোটবেলা থেকে মায়ের আদর বেশি পেয়েছি। সকলেই আমাকে বেশি ভালোবাসা দিয়েছে। শান্ত আর পড়াশোনায় ভালো হওয়ায় সবার কাছে প্রিয় হয়ে উঠেছিলাম আমি। অথচ আমার বোন কখনো আমাকে হিংসে করেনি। আমি ওকে বলেছিলাম আপনাকে এনে দিতে। কেন বলেছিলাম? চুপ করো, যা হওয়ার তা হবেই। এখনো সময় চলে যায়নি, আমি আছি তো। তুমি আমাকে বিশ্বাস করো না? আর কিছু করার নেই। আফতাব আব্বু মানবে না, আমার আব্বুও সিদ্ধান্ত পাল্টাবে না। আর সবচেয়ে বড় কথা, পিহু যখন আব্বুকে কথা দিয়েছে ও এই বিয়েটা করবে, তখনও সিদ্ধান্ত টলানো যাবে না। মায়ান প্রিয়তার মাথায় চুমু খেয়ে ওকে জড়িয়ে ধরে বলে, তোমার বোন কথা দিয়েছি তোমার বোনকে। আমি তো কাউকে কোনো কথা দেইনি, তাই না? মানে কিছু না, তুমি কান্না বন্ধ করো তো। এরপর তোমার কিছু হলে তখন আমার কি হবে? বেবি বড় হচ্ছে তো, তুমি এরকম করলে ওর ওপরে তার প্রভাব পড়বে না বলো? প্রিয়তা মাথা নেড়ে সায় দিল। কান্নার আওয়াজ কমে এলে মায়ান ওকে নিয়ে রুমে চলে যায়। বিছানায় শুয়ে দিয়ে আরাম করতে বলে। প্রিয়তার শিয়রে বসে কতক্ষণ মাথায় হাত বুলিয়ে দিল। অল্প সময়ের মধ্যেই প্রিয়তা ঘুমিয়ে পড়ে। মায়ান ওর গায়ের ওপরে পাতলা নকশি কাঁথা তুলে দিয়ে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে আসে। পিহুর রুমের কাছে আসতেই থামল। বড় করে শ্বাস নিয়ে নক করল। ভেতর থেকে আওয়াজ এলো, এসো। মায়ান স্বাভাবিক ভঙ্গিতে রুমে ঢুকতে ঢুকতে বলে, আমার আশাতেই ছিলে বুঝি। কি করে বুঝলে আমি আসব? মাতব্বরি করতে আসবে, এটাই স্বাভাবিক নয় কি? সব জায়গায় বাম পা দেওয়া তোমার স্বভাব, সেখান থেকেই কথাটা বলেছি। মায়ান পিহুর পাশে পা ঝুলিয়ে বসল। পা নাড়তে নাড়তে বলে, সব সময় এমন করো কেন? আমি তোমার দুলাভাই হই, একটু তো সম্মান দেবে। দূর দূর, না বাপে সম্মান দেয় আর বেটি সম্মান দেয়। কিছু বলার থাকলে বলো, না হলে বিদায় হও। থাকলে কি অসুবিধা? এমনিতেও আমার ভাইকে তো তাড়িয়ে দিলে, এখন আবার আমাকে তাড়াতে চাইছ। মতলব কি তোমার? মতলব তোমাকে মার্ডার করা। আফসোস সেটা করতে পারছি না। মায়ান ভয় পাওয়ার ভঙ্গিতে দূরে সরে গিয়ে বলে, কি সাংঘাতিক মেরে বাবা। ভাগ্যিস তোমার সঙ্গে আমার ভাইয়ের বিয়ে হচ্ছে না। এরকম এক পিস বাড়িতে থাকা মানেই যান হাতে নিয়ে ঘোরা। ঠিক বলেছ, চিন্তা করো না। আফতাব আঙ্কেল ছেলের বিয়ে দেবে তো, সুন্দরী ভাইয়ের বউ পাবে তুমি। বাহ, আড়িপাতা শিখে গেছো দেখছি। আমি তো মনে করতাম মেয়ের চেহারায় ছেলে তুমি। যা ব্যবহার, শ্বশুর আব্বা তোমাকে ছেলেই তৈরি করেছে, পাষাণ রমণী। পিহু তাচ্ছিল্য করে বলে, হাতি কাদায় পড়লে চামচিকেও লাথি মারে জানো তো। একদম। দুজনেই চুপচাপ। মায়ান একটু পর বলে ওঠে, শোনো শালি, আমার না খুব কান্না পাচ্ছে। মনের মতো কাউকে পায়নি তো, তাই কান্নাকাটির সুযোগ হয়ে ওঠেনি। ছেলে মানুষ বলে কথা, যার তার সামনে কান্নাকাটি করা যায় না। বলো, আমাকে কেন বলছো? তোমার কান্না পাচ্ছে না কেন? আমি কাঁদছি তাই? আমার দুঃখে একটু কাঁদো। সবসময় কঠিন থাকা লাগবে এটা তো কোথাও লেখা নেই। বলো, যাও এখান থেকে। কান্না করার মুড হয়েছে আমার। তোমার বাবাও ঘাড়তারা, আজের বাবাও ঘাড়তারা। যে যার মতো ছেলেমেয়েদের জীবন গুছিয়ে দিতে ব্যস্ত। আমি ভাবছি আমার আব্বু থাকলে সে কি করত? সেও কি আফতাব আঙ্কেলের মতো রেখে গিয়ে আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইতো? আচ্ছা, আমিও কি আজের মতো তোমার আব্বুর পায়ে ধরতাম? বিনা কষ্টে তোমার বোনকে পেয়ে গেলাম।
জীবনে একটু অ্যাডভেঞ্চার ট্র্যাজেডি হলো না আমার, আব্বুকে ভীষণ মিস করছি জানো তো। মায়ান আর চোখে তাকিয়ে দেখলো পিহুর চোখে জল, নিঃশব্দে কাঁদছে মেয়েটা। মায়ান আস্তে করে ওর মাথায় হাত রাখলো, স্নেহের ভরসার একটা হাত। ও আজ কাঁদলো বাবার জন্য নয়, এই যে ওর সামনে মেজাজ সব সময় তুঙ্গে রাখা মেয়েটা কাঁদছে, ওর জন্য আজ মায়ানের চোখ দিয়ে পানি ঝরল। পিহু দেখে ফেলার আগে মায়ান চোখ মুছল, ওকে শুনিয়ে বলে থাক আর কেঁদো না, সব কান্না আমার দুঃখে কাঁদলে বিয়ের সময় চোখের পানি কম পড়ে যাবে, স্টুপিড ভিলেন একটা। মায়ানোর মুখভঙ্গি দেখে হেসে নেড়ে মাথা সায় দিল, শালিটাকে রাগিয়ে দিতে পারলেই ওর যত শান্তি। রায়ান বাড়িতে হুড়হুড় করে লোকের সংখ্যা বাড়ছে। আফতাবের একটি কলেই লোকজন এসে বাড়ি সাজানোর কাজে লেগে পড়েছে। চারিদিকে বিয়ে বিয়ে রব উঠে গেছে। সাজসজ্জা দেখেই বোঝা যাচ্ছে আফতাব পুরো শহরের মানুষকে তাক লাগানোর জন্য এত জমকাল আয়োজন করেছেন। এদিকে আজের মনে কোনো শান্তি নেই। ওই দিক থেকে পিহুর বাবা আর এদিকে ওর বাবা, দুই বাবার জীবনের লক্ষ্য ওদের জীবনটাকে তেজপাতা করে দেয়া। কেউ নিজেদের ছেলেমেয়ের কথা ভাবছে না, দুজনের ইগো আগে, ইগোর তাড়নায় অন্ধ হয়ে গেছে যেন। তাহমিনা স্বামী রেহেন হঠকারী সিদ্ধান্তে বেকুব বনে গেছে। মনে মনে উনি পিহুকে আজের বউ হিসেবে গ্রহণ করেছেন, এখন আবার অন্য কাউকে কি করে মেনে নেবেন উনি। আর সবচেয়ে বড় কথা, আজ এই বেশি বিয়েতে খুশি নয়। আফতাব তো এমন মানুষ ছিল না যাদের জন্য সন্তানকে কষ্ট দেওয়ার মতো এত নিষ্ঠুর কবে থেকে হলো আফতাব। তাহমিনা আফতাবের কাছে গেল। আফতাব তখন ক্যাটারিংয়ের লোকের সাথে ফোনে কথা বলছে। স্ত্রীর উপস্থিতি টের পেয়ে কল কাট করলেন। কিছু বলবে? তাহমিনা রুষ্ট গলায় বলে, এসব কি হচ্ছে আজের আব্বু? তোমার মাথা ঠিক আছে? কেন জেনে বুঝে ছেলেটাকে কষ্ট দিচ্ছ? কষ্ট দিচ্ছি না, বরং কষ্ট যেন পেতে না হয় তার ব্যবস্থা করছি। পুরুষ মানুষ বউ পেলে সব কষ্ট ভুলে যাবে। বিয়ে হচ্ছে সব কষ্টের মলম, বুঝলে? বিয়ের আগে দুনিয়ার ছোটোখাটো কষ্টকে অনেক বড় বলে মনে হয়, বিয়ের পর বড় বড় কষ্টকে কষ্ট বলে মনে হয় না। তাহমিনা খেকে উঠে বলেন, তার মানে তুমি বলতে চাইছো বিয়ে মানে যন্ত্রণা? এই তো বুঝে গেছ। দেখো, আগে অবিবাহিত ছিলাম, বেশ ছিলাম, কোনো চিন্তা ছিল না, কাজ কাম করলে করলাম, না হলে বাপের হোটেলে বসে বসে খেলাম, জীবনটাই অন্যরকম ছিল। এরপর বিয়ে করলাম, ঘরে বউ এলো, তার চাহিদা বাড়ল। বিয়ের পর সিগারেট খাওয়ার জন্য পকেটে টাকা না থাকলেও বউয়ের নেল পালিশ লিপস্টিক কেনার টাকা তো থাকা লাগবেই। এরপর জীবনে এলো বাচ্চা, ব্যাস জীবন এইখানেই ঝালাপালা। বাচ্চারা মাকে ছেড়ে এখন বাচ্চার আবদার মেটাতে মেটাতে পিঠের চামড়া উঠে যায়। আর বাচ্চা যদি হয় আমার পুত্রের মতো জেদি, তাহলে তো কোনো কথাই নেই। যখন বিয়ে দিতে চাইলাম করলো না, এখন বিয়ে করতে চাইছে অথচ মেয়ের বাবাই রাজি না। এতে আমার কি দোষ? সে যাই হোক, ছেলে যখন আমার, বাবা হিসেবে তার বিয়ে দেওয়ার দায়িত্ব তখন আমার। তোমার ছেলে যখন বেঁকে বসেছে তখন তাকে সোজা তো করতেই হবে। ঘরে বউ আসতে দাও, একদম সোজা হয়ে যাবে। সুযোগ বুঝে এই যে অপমানগুলো করলে, আমিও বলি শুনে রাখো, আগে বাপের বাড়িতে ছিলাম রাজরানী, তোমার বাড়িতে এসে হয়েছি চাকরানি। আগে নিজে এক গ্লাস পানি ঢেলেও খেতাম না, এখন তোমাদের মুখের সামনে খাবার তুলে দিতে হয়। আগে আমি ছিলাম বাবার দুলালি, এখন তোমার বাচ্চা মানুষ করতে করতে হয়ে যাচ্ছি বুড়ি। আর তুমি মুখে বড় বড় কথা বলছো, আমিও দেখবো তুমি ছেলের বিয়ে দাও কি করে। যাও, আমিও দেখে নেব কে কি করে। ছেলের বিয়ে আমি দিয়েই ছাড়বো, হয় ছেলে বিয়ে করবে, না হয় ছেলের বাপ বিয়ে করবে, বিয়ে তো হবেই। বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে, তাই তো? তুমি বিয়ে করো, আমি আমার ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ যাও যাও, যাওয়ার আগে আমার কবরে ছেলেকে মাটি দিয়ে যেতে বলো। সারা জীবন ভূতের ব্যাগার খেটে গেলাম, তবুও এই নারীর মন পেলাম না। তাহমিনার আগে ফুঁসতে ফুঁসতে আজের কাছে গেল। আজ বিছানায় মরার মতো শটান হয়ে শুয়েছিল। তাহমিনা নাক টেনে ওর পাশে বসে আজ শোয়া অবস্থায় প্রশ্ন করে, তুমি কেন কাঁদছো আম্মু? কাদার কথা তো আমার। আচ্ছা, তুমি কেন মেয়ে চাইলে না আম্মু? মেয়ে হলে তো আজ গলা ছেড়ে কাঁদতে পারতাম। তাহমিনা চোখ মুছে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়, চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। আমি তৌসিফ ভাইয়ের সাথে কথা বলবো,
আমার কাছে আমার ছেলের খুশি আগে। তোর আব্বু তো পাগল হয়ে গেছে। আমি তো হইনি। আমি তোকে পিহুকে এনে দেবো, দেখিস। আজ ঘুরে উঠে পাশ ফিরে মায়ের কোলে মাথা রাখে, ক্লান্ত স্বরে বলে, ওর আজ গায়ে হলুদ, কালকে বিয়ে। ও আমাকে প্রত্যাখ্যান করেছে আম্মু। তাহমিনা চমকে উঠল, অবিশ্বাস্য গলায় বলে, পিহু এটা করতে পারে না। পিহু আলাদা, আর সব মেয়েদের সাথে ওর ব্যক্তিত্ব যায় না। ও তোকে ভালোবাসে, কি করে আরেকজনকে বিয়ে করতে পারে? আজ মুস্কি হেসে বলে, মেয়েরা বাবার জন্য সব করতে পারে, বুঝলে আম্মু? তুমি জানো ও আমাকে কি বলেছে? ওর সঙ্গে আমার বিয়ে না হলেও ও শুধু আমাকেই ভালোবাসবে। ইস, এত ভালোবাসার পরও আমার হবে না? আচ্ছা, না হলো, ও তো আমাকেই বাসবে বলেছে। আমি ওর ভালোবাসা বাকি জীবনটা কাটিয়ে দিতে পারতাম না আব্বু, বলো। আব্বু কেন জেদ করেছে? আরেকটা জীবন নষ্ট করে কী লাভ হলো আছে? আব্বু কেন বুঝছে না তৌসিফ রহমানের বেয়াদব মেয়েটাকে ছাড়া তার ছেলে আর কাউকে কখনো ভালোবাসতে পারবে না। আমি তো জীবনে একজনকে একবারই ভালোবেসেছি, বারবার হাজারজনকে ভালোবাসতে তো আমি শিখিনি আম্মু। তুই চিন্তা করিস না বাচ্চা, আমি এখনই মায়নকে কল করব, প্রয়োজনে বউ তুলে নিয়ে আসবে। পিহু আমার বাড়ির বউ, আমার ছেলের বউ, ওর বিয়ে অন্য কোথাও হতেই পারে না। থাক না আম্মু, ও সবার সামনে আমাকে ভালোবাসি বলেছে, ওর আব্বুর জন্য বিয়েতে রাজি হয়েছে, ও আমাকে সম্মান দিয়েছে, আমি না হয় ওর সিদ্ধান্তকে সম্মান দিলাম। প্রয়োজনীয় নয় সব ভালোবাসায় পূর্ণতা থাকতে হবে, কিন্তু জিনিস অপূর্ণতায় সুন্দর হতে পারে, তাই না বলো? ছেলের নাজুক অবস্থায় তাহমিনার খারাপ লাগছে। উনি সিদ্ধান্ত নেন, যাই হয়ে যাক না কেন পিয়ালির সাথে কথা বলতে হবে, পিয়ালি ওনার একমাত্র ভরসা। এদিকে পিহুদের বাড়িতে লোক গম গম করছে, আত্মীয় স্বজন দিয়ে বাড়ি ভরপুর। গায়ের হলুদের আয়োজন জমে উঠেছে। একটু পরেই ছেলের বাড়ি থেকে লোক আসবে গায়ে হলুদের জিনিস নিয়ে। কাজিনেরা মিলে পিহুকে গায়ে হলুদের সাজে সজ্জিত করছে। পিহু নিখুঁতভাবে মুখটাকে কৃত্রিম খুশিতে আলোকিত করে রেখেছে। কারোর বোঝার উপায় নেই এই বিয়েতে ওর ইচ্ছের বিরুদ্ধে দেয়া হচ্ছে। যত যাই হোক, বাবার উপরে কেউ আঙ্গুল তুলবে এটা পিহু সহ্য করতে পারবে না। মায়ান আপেল হাতে সারা বাড়ি ঘুরছে, রং তামাশা দেখছে। অল্প সময় বাড়িটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। মায়ান তাচ্ছিল্য করে বলে, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, যত সব ঢং। এই ছেলে কি বিড়বিড় করছো? তৌসিফের ডাকে মায়ান ঘাড় ঘুরিয়ে তাকায়। তৌসিফ সরু চোখে তাকিয়ে বলে, আমি জানি তোমার মাথায় শয়তানি বুদ্ধি ঘুরঘুর করছে। মনে রেখো, বিয়েটায় কোনো গন্ডগোল হলে এ বাড়িতে তোমার আজকেই শেষ দিন হবে। তাহলে তো হয়েই গেল। বাক্স পোটলা বেঁধে ফেলুন অসুর মশাই, আমি যেখানে আপনিও সেখানে। আপনাকে আমি এত বেশি ভালোবাসি যে আপনাকে ছাড়া আমার চলবেই না। চলেন দুজনে জঙ্গলে চলে যাই, তারপর কলা পাতা পড়ে দুজনে জিঙ্গালাল্লা হু হু করবো আর নেচে কুদে বেড়াবো। মাথাটা পুরোটাই গেছে নাকি? যাইনি, তবে আপনার যন্ত্রণায় যাবে করছে। যত সব উটকো ঝামেলা আমার কাঁধেই পড়ে। আমি তো ঝামেলা নিজে থেকে এসে পড়েছি, আর আপনি যে জেসে পড়ে আপড় টেনে ঘরে তুলছেন তার বেলায় চুপ, আর একটাও কথা নয়। 100 বার কথা বলবো। আপনি জানেন এই আপদের পরিকল্পনা কি? জানতেই চাই না, তোমার থেকে তো আমি একদমই না। তুমি তোমার কাজ করো, চুপচাপ ঘরে বসে থাকো। তার মানে আপনি সবটা জেনে বুঝে আমার শালিকে ওই নরকে পাঠাচ্ছেন, তাই তো? তৌসিফ আবার ধমক দিল, বললাম না ঘরে যাও, খাওয়ার সময় বাইরে বের হবে, এর আগে যেন তোমাকে না দেখি। মায়ান রাগে গজরাতে বাইরে চলে গেল। বাড়িতে থাকলে ওর মাথায় রাগ চড়ে যাবে। এর চেয়ে ভালো বাইরে থেকে মাথা ঠান্ডা করে বিয়ে বানচাল করার একটা ছক কষে ফেলা যাবে। মায়ানকে বাইরে যেতে দেখে তৌসিফ প্রিয়তার রুমের দিকে এগোয়। গতকাল অযথায় মেয়েটার মন খারাপ করিয়ে দিয়েছিলেন, একবারের জন্য আর দেখা করা হয়নি। পথিমধ্যে পিহুর রুমে উকি দিলেন। সবাই মিলে ওকে সাজাতে ব্যস্ত। মেয়ের হাসি খুশি মুখটা দেখে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। প্রিয়তা এখানে নেই। প্রিয়তা এই বিয়েতে রাজি না। পিয়ালি স্বামীর মান রাখতে অতিথিদের আপ্যায়ন করছে, কিন্তু মনে মনে সে ক্ষুব্ধ স্বামীর সিদ্ধান্তে। প্রিয়তা ঘুমিয়েছিল। তৌসিফ মেয়ের পাশে বসে, এই অসময়ে ঘুমিয়ে আসছে কেন মেয়েটা? শরীর খারাপ করলো না তো? চিন্তা হয় ওনার। হাত বাড়িয়ে কপালে হাত স্পর্শ করেন। না, শরীরের তাপমাত্রা স্বাভাবিক,
প্রিয়তার 9 মাস চলছে, এই সময়টা সাবধানে থাকা লাগবে। এত মনোকষ্ট নিয়ে নিশ্চয়ই মেয়েটা ভালো নেই। তৌসিফ চায় না প্রিয়তা এই অবস্থায় চিন্তা করে শরীর খারাপ করুক। কিন্তু মেয়েরা ওনার কথা মানলে তো? একজন তো মুখের ওপরে সর্বসম্মুখে ওনাকে অপরাধী করে বিয়েতে রাজি হয়েছেন, আরেকজন গোসা করে ঘরবন্দি হয়েছে। তৌসিফ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। এই মেয়েটার জন্য ওনার অগাধ মায়া, বড্ড সরল মনা কিনা। প্রিয়তার ঘুম আলগা হয়ে গেল। শিওরে বাবাকে বসে থাকতে দেখে তাড়াতাড়ি করে উঠে বসতে চাইলে তৌসিফ সাহায্য করে। আস্তে ওঠো, এই অসময়ে ঘুমাচ্ছ কেন? এমনি পেট ব্যথা করছিল একটু। তৌসিফ আতকে উঠল। কি বলছো, চলো এখনই ডাক্তারের কাছে যাব। ওই ছেলেটা এত কেয়ারলেস কেন, আমাকে জানায়নি পর্যন্ত। তৌসিফ উদ্বিগ্ন হতে দেখে প্রিয়তা মলিন হেসে বলল, তো সিরিয়াস কিছু হয়নি আব্বু, এটা তো নর্মাল পেট ব্যথা। ওইদিকে যে তোমার পরাণের হৃদয়ে অসহনীয় ব্যথা হচ্ছে, কই তুমি তো একবারও ওর কথা ভাবলে না? তৌসিফ মুখটা ছোট্ট করে ফেলেন। প্রিয়তা হেসে কথা ঘুরালো, আস্তে বাদ দাও, গতকালকের জন্য আমি দুঃখিত। সত্যি কালকে তোমার সঙ্গে অনেক বাজে ব্যবহার করে ফেলেছি। মাইনি আমাকে বলল কথাটা ঠিকই ছিল, ওই ছেলে আবার তোমাকে কি বলেছে? সন্ধিহান গলার প্রশংসা করলো তৌসিফ। বলেছে সব বাবারাই চায় তাদের রাজকন্যাকে যার হাতে তুলে দেবে সে যেন তাকে রানীর মতো রাখে, তাই তুমি তোমার দিক থেকে ঠিক। ওই ছেলে আবার এত সুন্দর করে কথা বলতে পারে? তুমি এখন ওকে চিনতে পারোনি আব্বু। তোমার মেয়ে কখনো ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিবে না, এটা তুমিও জানো। আচ্ছা বাদ দাও, এই অসময়ে ঘুমাতে হবে না। জানি মা মেয়ে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। আমার জন্য না হলেও তোমার বোনের জন্য বাইরে এসো, ওকে সময় দাও। তৌসিফ উঠে যেতে লাগলে প্রিয়তা ওকে ডেকে ওঠে, আব্বু। তৌসিফ ঘুরে উঠে জিজ্ঞেস করলো, কিছু বলবে? আপন পিহুকে রানী করে রাখবে কিনা জানি না, তবে আজ ওকে মহারানীর মতো রাখবে, এটা আমি জানি। তৌসিফ কিছুক্ষণ চুপ করে থেকে রুম ত্যাগ করলো। প্রিয়তা হতাশ শ্বাস ফেলে ধীরে ধীরে বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে যায়। তৌসিফ ঠিকই বলেছে, পিহুকে সাহস দেওয়ার জন্য হলেও ওকে ওর সঙ্গে থাকতে হবে। আর মায়ান তো বলেছে বিয়েটা হবে না। প্রিয়তা বিশ্বাস করে ওকে, মায়ান ঠিক কিছু একটা করে বিয়েটা আটকে দেবে। এত খুশি আছিস কি করে? এই তোর কি মন বলতে কিছু নেই, আবেগ অনুভূতি নেই? তুই কি মানুষ না কোনো পাথর? প্রিয়তার কথায় পিহু হেসে উঠল। হাসতে হাসতে আয়নায় নিজেকে দেখে নেয়। কাঁচা হলুদ রঙের শাড়ি, কাঁচা গাঁদা ফুল ও গোলাপ ফুলের সাজে ওকে বেশ সুন্দর লাগছে। মেকআপের আড়ালে চোখ মুখের মলিনতা কোথায় যেন ঢাকা পড়ে গেছে। এখন লাইট জ্বালিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না। পিহু চুলের ভাঁজ ঠিক করতে করতে প্রিয়তাকে প্রশ্ন করে, আপু দেখ তো আমাকে দেখতে কেমন লাগছে? সুন্দর লাগছে না? কয়েকটা ছবি তুলে দে তো। তোর বিয়েতে তো সাজার সুযোগই পেলাম না। নিজের বিয়েটাও যদি দুঃখী হয়ে করি তাহলে জীবনটাই আফসোসে ভরে যাবে। নে ফোনটা ধর। প্রিয়তার আগের চোটে ফোনটা বিছানার উপরে আছাড় দিল। পিহুর কাঁধ চেপে ধরে ঝাঁকিয়ে উঁচু গলায় বলে, এমন কেন করছিস পিহু? আমি হলে এতক্ষণ কাঁদতে কাঁদতে মরেই যেতাম, বিশ্বাস কর। তোর মতো এত ধৈর্য আমার নেই। এই পিহু বোন আমার, শোন না, একটু কাঁদ। আমি জানি তোর কষ্ট হচ্ছে, তুই সেটাকে প্রকাশ কেন করছিস না? আমি তো কাঁদলে মন হালকা হয়। জানি তুই যখন আব্বুকে কথা দিয়েছিস তখন বিয়েটা তুই করবি। আচ্ছা আমি সেটা নিয়ে কিছু বলবো না, তুই শুধু আমাকে তোর কষ্টের একটু ভাগ নিতে দে। আমরা তো মায়ের পেট ভাগাভাগি করেছি, কষ্ট এমন কি জিনিস? পিহু প্রিয়তার চোখ মুছিয়ে দিবে অল্প হেসে বলে, কাঁদবো কেন আজব? আর তুই বা কাঁদছিস কেন? আরে আজকে আমার গায়ে হলুদ, কালকে বিয়ে, আমার কি কান্না করার কথা? আর তুই এত চিন্তা কেন করছিস বলতো? দেখ আপু, তোর জন্য যদি আমার ব্যাটার কিছু হয় তাহলে ভালো হবে না, বলে দিলাম। প্রিয়তা চোয়াল শক্ত করে বলে, তুই সত্যি একটা পাথর, তুই মানুষ না। বলেই প্রিয়তা ওখান থেকে হনহনিয়ে বেরিয়ে গেল। ওর যাওয়ার পাশে তাকিয়ে পিহু মলিন হাসল শুধু। গাল গড়িয়ে জল পড়ার আগেই চোখে টিস্যু চেপে ধরে জলটুকু মুছে ফেলল। কেউ দেখল না পাথর বলা রমণীর চোখের মূল্যবান সে অশ্রুকণা। মায়ান মেইন রাস্তায় দাঁড়িয়ে আছে। ওর জানা মতে এদিক দিয়েই আপনদের বাড়ি থেকে গায়ে হলুদের লোক আসবে।
মায়ান মনে মনে স্থির করে নিয়েছে কিছুতেই আপনের বাড়ির হলুদ পিহুর বাড়িতে পৌঁছাতে দেবে না। গ্রামের মেঠো পথ দিয়ে ভ্যান ভর্তি করে আপনের কাজিনরা পিহুদের বাড়িতে আসছিল। ওদের দেখে মায়ানের মাথায় শয়তানি বুদ্ধি খেলে গেল। আচমকায় ভ্যানের সামনে দাঁড়িয়ে যায়। ভ্যানওয়ালা ওর এহেন কাণ্ডে বিরক্ত বোধ করল। গ্রাম্য ভাষায় বলে, ও ভাই সাহেব, লইট্টা মাছের মতো লাফাইয়া মরতে আমার গাড়ির সামনে আইলেন কেন? সাইড হন। মেয়েগুলো ততক্ষণে হুঁশ হারিয়েছে। মাহানের চেহারা দেখে ওরা হা হয়ে গেছে। কতটা স্মার্ট লাগছে ওকে। না চাইতেও পাঞ্জাবি পরতে হয়েছে। তৌসিফের কাঠখোট্টা মেজাজ, এই বাধ্যবাধকতা। তাই বলে মায়ের নত হয়ে হলুদ পাঞ্জাবি পরে হিমু হয়ে ঘুরে বেড়াবে নাকি? একদম না। তাহলে তো বিয়েতে সম্মতি দেওয়া হলো, তাই ও শোকের রং গায়ে জড়িয়েছে। কালো রংটা ফর্সা শরীরে ফুটে উঠেছে, আরও বেশি আকর্ষণীয় লাগছে ওকে। মেয়েগুলোর বেহায়া চোখ ও সবটুকু সৌন্দর্য গিলে খাচ্ছে যেন। মায়ানদের অবস্থা দেখে গায়ের পোশাক টেনে টেনে ঠিক করে নিল। ইচ্ছে তো করলো চোখগুলো টেনে বের করে গুটি খেলতে। কত বড় বেয়াদব মেয়ে, ওর পাখির জিনিসে নজর দেয়। মায়ের নিজেকে সামলে ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করলো, কোথায় যান চাচা? নিশ্চয়ই রহমান বাড়িতে। ওই বাড়িতে তো আজ গায়ে হলুদ আছে, পোলার বাড়ি থাইকা সকগুলে, তাই মাইয়ারে গায়ে হলুদ দিবার যায়। মায়ান সুর টেনে বলে, ও হো চাচা, আপনি জানেন না এই রাস্তা তো ভাঙা, ভ্যান নিয়ে যেতে পারবেন না, আপনি বরং ওই দিকের রাস্তা দিয়ে যান। কি কও ভাইস্তা, আমি তো রোজই এদিক দিয়ে যাওয়া আসা করি, রাস্তা আবার ভাঙা হইল কেমনে? মায়ান একটু জোর দিয়ে বলে, আগে ভাঙা ছিল না, এখন ভাঙা হয়েছে। একটা বলদ ছুটেছিল, দৌড়ানোর সময় রাস্তা ভেঙে দিয়ে গেছে। আপনি বলছেন ভাঙা রাস্তা দিয়ে যাবেন না ভালো রাস্তা দিয়ে? ভ্যানের যা অবস্থা, টায়ারটা অক্ষত থাকবে বলে মনে হলো না। আর এই সুন্দরী মেয়েগুলোর কি হবে? এতক্ষণে মেয়েগুলোর কথা বলার সুযোগ এলো। একজন সুর টেনে শোধায়, কি হবে? এই যে এত সাজ, সব মাটিতে গড়াগড়ি খাবে, পরে গিয়ে কোমর আর পায়ের হাড়ও ভাঙতে পারে। তোমাদের নিশ্চয়ই বিয়ে হয়নি? না, শুধু ডলির বিয়ে হয়েছে। ডলি খোঁচা দিয়ে বলে, তোকে কেউ বলতে বলেছে? চুপ কর। আহারে, তোমাদের ভবিষ্যৎ ভেবে আমার দুঃখ হচ্ছে। পড়ে গিয়ে কোমর ভাঙলে তোমাদের তো বিয়ে হবে না। কোমর ভাঙা মেয়েকে কে বিয়ে করবে? ইস, এত সুন্দরী মেয়ে পা ছাড়া চলাফেরা করবে কি করে? মায়ানের আফসোস করা দেখে মেয়েগুলো গলে গেল। ডলি রুক্ষ গলায় ভ্যানওয়ালাকে বলল, গাড়ি ঘোরান, আমরা ওই পথ দিয়ে যাব। অগত্যা ভ্যানওয়ালাকে গাড়ি ঘোরাতে হলো। যাওয়ার আগে মিনা মায়ানকে জিজ্ঞেস করে, আপনি কোথায় থাকেন? পৃথিবীতে থাকি। মিনার মুখটা ভোতা হয়ে গেল। তা দেখে বাকি মেয়েরা খিলখিল করে হেসে ওঠে। ভ্যান চলতে শুরু করলো। সকলের হাতে কিছু না কিছু আছে। কেউ হলুদ নিয়ে এসেছে, কেউ শাড়ি নিয়ে এসেছে, এছাড়াও কিছু ফল মিষ্টি পান রয়েছে। মায়ান একটু হেঁটে আড়ালে দাঁড়ালো। একটু পরে ধপাস করে শব্দ হলো, সেই সাথে মেয়েদের সম্মিলিত সুরে আহাজারি শোনা গেল। মায়ান উকি দিয়ে দেখে সবগুলো মেয়ে কাদায় মুখোমুখি হয়ে গেছে। কেউ কেউ উঠতে গিয়ে কাদায় আছর খাচ্ছে। এসব দেখে মায়ান পেটে হাত চেপে হাসতে লাগলো। ও ইচ্ছে করে কাদাযুক্ত রাস্তা দেখিয়ে দিয়েছে। মেয়েগুলোর এহেন দশা দেখে ক্রূর হেসে বলে, আমার শালির গায়ে ওই আপদের নামের হলুদ উঠবে কাভি নেহি, যতক্ষণ আমি আছি শালির আশেপাশে আপদের নামও উঠবে না। সবে তো শুরু, আগে আগে দেখুন অসুর মশাই এই জামায় কি করে। বিয়েটা তো হবে না কিছুতেই না। ভ্যানওয়ালার রাস্তার অবস্থা দেখে ভ্যান টান দিতে মেয়েগুলো কাদায় পড়ে যায়। ভ্যান আর নিজেকে বাড়িয়ে লোকটা দূরে দাঁড়ায়। তার ছেলে করে বলল, দেখলেন তো কি হলো, আগেই কইছিলাম, আমার কথা তো ভুললেন না, এখন দেখেন কেমন লাগে। ডলি রেগে গিয়ে দুটো তিক্ত কথা শোনালো। ভ্যানওয়ালার মুখটা চুপসে যায়। আত্মসম্মানে আঘাত লাগায় মুখ বেজার করে বলে, থাকেন আপনারা, আমি গেলাম, লাগবো না আপনার টাকা। বলতে বলতে লোকটা ভ্যান নিয়ে চলে গেল। ওরা পড়েছে অকুল পাথারে। এই কাদায় মাখামাখি শরীর নিয়ে বাকি পথ কি করে যাবে? ঘণ্টাখানেক পর আপনের বাড়ি থেকে খবর এলো, এ বাড়ি থেকে গায়ে হলুদের জন্য কেউ যেতে পারবে না। কারণ হিসেবে বহু ব্যাখ্যা দেওয়া হলো। সময়ের অপচয় হবে, মেয়ের বাড়ির অসুবিধা হোক, এমন কিছু তারা চায় না ইত্যাদি। এদিকে আসল ব্যাপার তো এটাই, মেয়েরা কাদো মাখা শরীরে বাড়ি ফিরে গেছে। এমন অবস্থায় তো আর কুটুম বাড়ি যাওয়া যায় না। অল্প বয়সী মেয়েগুলো দুঃখে কষ্টে কেঁদে ফেলে, কত শখ করে সেজে গুজে গিয়েছিল। ওদের এই অবস্থা দেখে সাদিয়া ভীষণ খুশি। মূলত মায়ানের জন্যই ও গায়ে হলুদের অনুষ্ঠানে যায়নি। পাশে ওই লোক সবার সামনে ওকে
চা দিয়া বলে ওঠে সেই ভয়ে। এখন এদের অবস্থা দেখে মনে হচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। মায়ান বাড়ি ফিরে অনুষ্ঠান মরা মরা দেখে তৌসিফকে খুশি জিজ্ঞেস করে, আরে কোথায় আপনার নতুন জামাই বাড়ির লোকজন? গায়ে হলুদ দিতে আসেনি? কল করুন, জলদি আসতে বলুন, ওরা আসবে না। কেন? সব কথা তোমাকে বলতে হবে কেন? ওরা বলেছে অহেতুক ঝামেলা চায় না। ভালোই হয়েছে, এমনিতেই বাড়ির অবস্থা ভালো না। মায়ান বিড়বিড় করে বলে, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। তৌসিফ বাকি আত্মীয়দের বলে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করতে বলে। মায়ান কিছু না বলে প্রিয়তার কাছে যায়। প্রিয়তা মায়ানকে দেখে খুশিতে আত্মহারা হয়ে বলে ওঠে, আপনি জানেন আপনার বাড়ি থেকে গায়ে হলুদের জন্য কোনো লোক আসছে না? ইস, এভাবে যদি বিয়েতেও না আসতো। তুমি যখন বলেছো তখন নাও আসতে পারে। প্রিয়তা হাসি থামিয়ে মায়ানের মুখের দিকে তাকায়, কৌতূহলে বিয়ে জিজ্ঞেস করে, মায়ান কোনোভাবে কি আজকে ওদের না আসার পেছনে আপনার হাত আছে? মায়ান উত্তর দিল না। ফোনটা এগিয়ে দিলে ফোনের স্ক্রিনে জলজল করতে থাকা ছবিটা চোখে পড়ে। মেয়েগুলো কাদায় পড়ে কি দুর্দশা হয়েছে সেটা দেখার জন্য ও ছবিটা তুলেছিল, দেখানোর জন্য ও ছবিটা তুলেছিল। প্রিয়তা এই হাস্যকর ছবিটা দেখে হো হো করে হাসতে লাগলো। মায়ান চমকে উঠে প্রিয়তার পেটে হাত রাখে। সাবধান বাণী শুনিয়ে বলে, আস্তে হাসবে। পাখির ছত ভয় পেয়ে এখনই পৃথিবীতে ল্যান্ড করলে বিপদ হয়ে যাবে। প্রিয়তা সঙ্গে সঙ্গে ভুরু কুঁচকে ফেলে। মায়ানের দুষ্টুমি বুঝতে পেরে হাতের উপরে চাটি মারে। মায়ান হেসে উঠল, প্রিয়তাকে টেনে কোলে বসিয়ে দেয়। গালে চুমু খেয়ে বলে, তোমাকে হাসলেই বেশি সুন্দর লাগে, মনে হয় আমার পুরো পৃথিবী হাসছে। সুখ সুখ লাগে, একদম মুখ গোমরা করে রাখবে না, বুঝলে? বাচ্চার মেয়ে হ্যাপি থাকলে বাচ্চাও হ্যাপি থাকবে, নয়তো বাচ্চা পৃথিবীতে আসতে আমাকে অভিযোগ করে বলবে আমি কেন তার মাকে হ্যাপি রাখিনি। কেউ আপনাকে দোষ দেবে না, আমি সবসময় বেস্ট। আমি আরও একটা কাজে বেস্ট। কি কাজ? চুমু খাওয়ায় মায়ান রেজা সবার সেরা। এসো তোমাকে সরাসরি প্রমাণ দেই। প্রিয়তা সরে যেতে চাইলেও মায়ান ওকে নিজের সাথে চেপে ধরে রাখে। সময় নিয়ে গালে অনবরত চুমু খেতে লাগলো। ওর খোঁচা খোঁচা দাড়ি প্রিয়তার নরম গালে লাগতেই সুরসুর করে ওঠে। প্রিয়তার জন্য শ্বশুরের জন্য প্রিয়তা খিলখিল করে হেসে ওঠে। ওর হাসির গুঞ্জন পুরো কক্ষকে মুখরিত করে তোলে। পিহু রুমে এসে শরীর থেকে টেনে হিসড়ে ফুলের গহনাগুলো খুলে ফেলল। এইমাত্র অনুষ্ঠান শেষ হয়েছে, মাগরিবের পর আবার গানের আসর বসবে। পিহুর এসব অসহ্য লাগছে, দম আটকে আসছে। ওইদিকে পুরো দমে আজের বিয়ের আয়োজন চলছে। পিহুর নিজেকে এখন পাগল পাগল লাগছে। ও ধাপধুপ পায়ে ওয়াশরুমে চলে গেল। ট্যাপ ছেড়ে দিয়ে কতক্ষণ চিৎকার করে কাঁদে। গাল ডলে ডলে হলুদ তুলে ফেলে। নিজের বিধ্বস্ত চেহারাটা আয়নায় দেখে পিহু আতকে ওঠে। কি পরিণতি হয়েছে ওর। প্রায় ঘন্টাখানেক পর পিহু চোখে মুখে পানি দিয়ে বের হলো। কখন কে ডাকতে আসে বলা যায় না। রুমে প্রবেশ করতেই চমকে ওঠেও। মস্তিষ্ককে একটু স্থির করতে দৌড়ে গিয়ে সামনে থাকা মানুষটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আজের ঠোঁটে এখনও সেই অমায়িক হাসি লেপ্টে আছে। পিহুর ওকে জড়িয়ে ধরায় হাসিটা আরও চড়া হলো। ডান হাতটা পেঁচিয়ে পিহুকে নিজের সাথে জড়িয়ে নেয়। ধীর স্থির গলায় শুধায়, কি ব্যাপার বলো তো ওয়াইফাই? ছেড়ে যাবে এজন্য কি অধমের ওপর ভালোবাসার বন্যা বইয়ে দিচ্ছ? এত ভালোবাসা ছেড়ে পরে থাকবে কি করে? পিহু ওইভাবে জড়িয়ে আসা গলায় বলে, চলো না পালিয়ে যাই, 1 বছর পর বাচ্চা নিয়ে ফিরে আসবো, তখন তো কেউ রাগ করে থাকতে পারবে না, তাই না? আজ চমকে উঠে পিহুকে নিজের থেকে ছাড়িয়ে নিল। মুখোমুখি করে গালে হাত রেখে চঞ্চল গলায় শুধায়, এই মেয়ে কাঁদছো কেন? গাল মুখের কি অবস্থা করেছ? আমার প্রশ্ন উত্তর দিলে না। আজ পিহুর লাল হয়ে যাওয়া গালটায় আস্তে করে হাত ছুঁয়ে দিল। মলিন হেসে বলে, নিষিদ্ধ করে আবার সেই জিনিসের লোভ লাগাচ্ছ? আমি জানি তুমি তোমার সিদ্ধান্ত থেকে নড়বে না। আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি। পালিয়ে যাওয়ার তো কোনো কিছুর সমাধান নয়, তাই না? কথাটা মুখে বলল, আজের অন্তরাত্মা ভেতর থেকে চিৎকার দিয়ে বলে উঠল, এই কথাটাই তো একটা সময় শুনতে চেয়েছিলাম। অবশেষে তুমি বললে। তবে চলো দুজনে অজানায় হারিয়ে যাই। এই ইট পাথরের শহরে বাস করা পাষাণ মানুষগুলো যে আমাদের ভালো থাকা সইতে পারে না। পিহু আরেক দফা আজকে জড়িয়ে ধরল। আমি জানতাম তুমি এমন কিছুই বলবে।
আরও একবার প্রমাণিত হলো আমার চয়েস কখনো ভুল ছিল না, শুধু আমার ভাগ্যটাই খারাপ প্রমাণিত হলো। অথচ পিহু এবার কথাটা সিরিয়াসলি বলেছিল, আজ যদি একবার রাজি হয়ে যেত, এবার সত্যি সত্যি পিহু পালিয়ে যেত। আজ ওর মাথায় হাত বুলিয়ে বলে, তোমার ভাগ্য কখনো খারাপ ছিল না, তুমি সৌভাগ্যবতী হবে, দেখে নিও। যে ভাগ্যে তুমি নেই, সেই সৌভাগ্য আমার কি কাজ? দুই পাশে থেকে নীরবতা ছেয়ে গেল। উত্তর কারোরই জানা নেই। আজ এতটা পথ জার্নি করে লুকিয়ে পিহুর সঙ্গে শেষবারের মতো দেখা করতে এসেছে, এটাই শেষ, এখানে ওদের প্রেমের ইতি। মাঝে মধ্যে মনে হয়, সময়টা যদি এখানে থেমে যেত তাহলে কতই না ভালো হতো। কিরে, আর কতক্ষণ বকবক করবি? এবার বেরিয়ে আয় ভাই আমার। মায়ানের কণ্ঠ পেয়ে পিহু উকি ঝুঁকি দিল। মায়ান ব্যালকনিতে পা ঝুলিয়ে বসে আছে। ওকে দেখে পিহু ভুরু কুচকে বলল, তুমি এখানে? মায়ান পেতনির মতো পা দোলাতে দোলাতে বলে, তোমার প্রেমের নাইয়া পার করাতে এলাম। পিহু আজের দিকে তাকাতে আজ বলে, ব্রো আমাকে এখানে আসতে সাহায্য করেছে। এতক্ষণে পিহুর খেয়াল হলো, ও চমকে উঠে জিজ্ঞেস করে, তুমি এখানে এলে কি করে, কেউ দেখেনি? মায়ান উত্তর দিল, যার সঙ্গে মায়ান রেজা আছে তার আবার ভয় কিসে? আমি কি কাউকে ভয় পাই? পিহু বিরক্ত হলো, ছেলেটা হেয়ালি করে বেড়ায়। আজ নিজে থেকে জবাব দিল, বড় আমাকে ব্যালকনি দিয়ে তোমার রুমে আসতে সাহায্য করেছে, কেউ দেখেনি। পিহু নিশ্চিন্ত হলো। পরক্ষণেই মায়ানের উদ্দেশ্যে কাঠখোট্টা গলায় প্রশ্ন ছুড়ে দেয়, তুমি এতক্ষণ লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে, আর তুমি আমাকে বলনি কেন মায়ান এখানে আছে? মায়ান খেকে ওঠে, এই শালি, এই কতবার বলেছি নাম নেবে না আমার। শালা যতই করি না কেন বাপ মেয়ের মন পেলাম না, কেউ এতটুকু সম্মান দিল? ধর ধর। ওইখানে কে রে? মায়ান তৌসিফের গলা শুনেই চমকে ওঠে। তড়িঘড়ি করে উপরে উঠতেই পা নড়বড়িয়ে নিচে পড়ে যায়। পিহু আজ ওর চিৎকার শুনে দৌড়ে যেতে দেখে মায়ান ব্যালকনির ছাদ ধরে ঝুলছে। এদিকে অন্ধকার থেকে তৌসিফ তখন চিৎকার করে বলছে, এই কে কথা বলছে না কেন? পিহু তাড়াহুড়ো করে পরিস্থিতি সামাল দিতে বলে, আব্বু আমি। ও পড়ান, তুমি বাইরে কি করছো? রুমে যাও। এখন বাইরে থাকা লাগবে না, যাচ্ছি, তুমি যাও। এদিকটায় তো অনেক মশা, আর দাঁড়িয়ে থেকো না। তৌসিফ সায় দিয়ে ওখান থেকে চলে গেলেন। নিচ থেকে মায়ান গালমন্দ করছে, শ্বশুর নামের অসুর এটা, প্রাণে না মেরে ক্ষান্ত হবে না এই শালি, আমাকে তোল। তোমার বাপ কিপটে জানা ছিল তাই বলে ব্যালকনির গ্রিলেও কিপটেমি করে লাগাবে না, এটা কি জানতাম? তুমি চুপ করো। আমার ব্যালকনিতে গ্রিল পছন্দ ছিল না, তাই খোলাই রেখেছে। সব কিছুতেই আমার আব্বুর দোষ খুঁজে বেড়াও তুমি। কে বলেছিল পুরুষ পেতনি হয়ে পা ঝুলে বসে থাকতে? এই তুমি পড়েই তো গেছো। এই সুযোগে একটা লাফ দিয়ে নিচে পড়লে আমার বিয়ে কমপক্ষে 7 দিন পিছিয়ে যাবে। আজ ওর মুখ চাওয়াচাই করে অবিশ্বাস সকালে জিজ্ঞেস করে, তুমি সত্যি বলছো? তা নয়তো কি, যতই হোক মায়ান আমার বোন জামাই, বাড়ির বড় জামাইয়ের কিছু হলে বিয়েটা তো পিছিয়েই যাবে। মায়ান এতক্ষণ দুজনের কথাবার্তা শুনছিল। আজ এর চকচকে চোখটা দেখে ও ভর্ত গলায় বলে, এই না হওয়া ভাইরা ভাই, কী ব্যাপার বলো তো? আমার দিকে ওভাবে তাকিয়ে আছিস কেন? দেখ, আমার জন্যই কিন্তু তুই আমার শালির সাথে দেখা করতে পেরেছিস, এটা ভুলে যাস না। আজ মায়ানের মুখ বরাবর হাতের পাশে বসলো, অনুরোধ করে বলে, ব্রো তুমি চাও না আমি তোমার ভাইরা ভাই হই? চাই তো। আজ বাচ্চাদের মতো গো ধরে বলে, প্লিজ ব্রো, তুমি আমার জন্য সামান্য ব্যালকনি থেকে লাফ দিতে পারবে না? বলো, সত্যি বলছি, মরবে না, জাস্ট হাতে পায়ে লাগবে একটু। মান তাজ্জব বনে গেল, বিষয় নিয়ে বলে, তোর মাথা ঠিক আছে? না না না, ঠিক নেই। প্রেমে পড়লে কারোর মাথায় ঠিক থাকে না, তাই বলে প্রেমিকার বিয়ে ভাঙতে ভাইয়ের হাত পা ভাঙার প্ল্যান করবি? তুই ভুলে যাচ্ছিস আমার বউ পাখি প্রেগন্যান্ট। আরে হাত না থাকলে বাচ্চাকে কোলে নেবে কি করে? আজ মায়ানের হাতের উপরে হাত রেখে বলে, ব্রো তোমার শ্বশুরি আছে, একটু কাতুকুতু দেই, হারামি, দূরে সর বলছি। অতপর অসহায় গলায় ডেকে বলে, শালি বাঁচাও প্লিজ, এই আমার জন্য জীবনে প্রথমবার খালা ডাক শুনবে, সে কৃতজ্ঞতা থেকে হলেও বাঁচিয়ে নাও। পিহু আজকে সরিয়ে দিল শক্ত ওড়নাটা, পিলারে বেঁধে মায়ানের দিকে এগিয়ে দিল, উঠে এসো। মায়ান ভয় ভয় গলায় বলে, ওটাকে সরাও, ওকে আমার বিশ্বাস নেই, উঠতে গেলে যদি ফেলে দেয় তখন, আজ সরে এসো। মান প্রাণ হাতে নিয়ে উঠে এলো। আজকে দেখে তাচ্ছিল্য করে বলে, লোকে ঠিকই বলে প্রেম অন্ধরে, প্রেমের জন্য ভাইকে ভুলে গেলি।
নাটক বন্ধ করো। আজ আমার মনে হয় তোমার এখন চলে যাওয়া উচিত, অনেক রাত হয়েছে। আজ আহত চোখে তাকিয়ে বলে, আর একটু থাকি, কালকের পর তো একেবারে নিষিদ্ধ হয়ে যাব। পিহু তপ্ত শ্বাস ফেলল। মায়ান ওর হাত ধরে টানতে টানতে বলে, কুভ্রাতা কোথাকার, বাড়ি যা বলছি। তুই আমার ভাইরা ভাই হওয়ার যোগ্য না, হারামি একটা। পিহু এক পাশ থেকে আজের হাত টেনে ধরে। মায়ান থামলো। আজের হাতটা ছেড়ে দিয়ে কি যেন মনে মনে করে বলে, 5 মিনিট আমি বাইরে আছি, এরপর বেশি দেরি করলে সবাই সন্দেহ করবে। রুমে চলে এলো, বিপদ হবে, আশা করি বুঝেছ। মায়ান ধীরে রুম ত্যাগ করলো। পিহু আজের 5 আঙ্গুলের ফাঁকে নিজের নরম হাতটা রেখে মুঠো করলো, এটাই শেষবার। আজের গলা জড়িয়ে আসে, মুঠোবন্দি হাতটা তুলে চুমু খায়। ধরা গলায় বলে, তুমি আমি মিলে একটিমাত্র শরীর হলাম না কেন? বিধাতা আমাদের আলাদা শরীর কেন দিল? একটা শরীর হলো তো কেউ আমাদের আলাদা করতে পারতো না? দেখো আমাকে, লম্বা চওড়া শরীরের অধিকারী আমি। আমার শরীরের কোথাও কি তোমাকে রাখা যেত না? পুরো শরীরটা তোমার জন্য ফাঁকা পড়ে আছে। আচ্ছা, কি করলে আমাকে হৃদয়ে পোষা যাবে বলতে পারো তোমাকে? আজের বোকা বোকা কথায় পিহু হাসে। একটু এগিয়ে গিয়ে আজের 2 পায়ে ভর দিয়ে মুখটা উঁচু করে ওর কপালে দীর্ঘ চুমু দিল। সরে এসে স্বাভাবিক গলায় বলে, এই হৃদয়ের সমস্ত ভালোবাসা এই ক্ষণে তোমাকে দিয়ে দিলাম, আর কোনো আফসোস রেখো না। আজ জাপটে ধরল ওকে, কাঁধে থুতনি রেখে কেঁদে ফেলল। তোমার আমার আবার দেখা হবে কোনো গধূলি লগ্নে। আমি তোমার হাতে হাত রেখে অনেকটা পথ পাড়ি দেব। আমি এখনও তোমাকে নিয়ে কল্পনায় স্বপ্ন বুনি। আমার কল্পনায় আমার আধিপত্য চলে। তোমাকে আমার কল্পলোক থেকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না। দরজায় নক পড়ল। আজ এবার চলে যায়। আজ চোখ মুছতে পিহুর কপালে ফিরতি চুমু দিল, আস্তে করে বলে, আসছি। আর এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। পিহু মেঝেতে ধপ করে বসে পড়ে, 2 হাতে মুখ ঢেকে কেঁদে উঠল। ও নিজের অতীতের দিকে তাকালে নিজের ওপরে করুণা হয় ওর। ও কি ছিল আর কি হয়ে গেছে? একটা দুরন্ত চঞ্চল মেয়ে, যার ভয় সবাই তটস্থ থাকত, যে কাউকে পরোয়া করেনি। তার আজ কি পরিণতি হয়েছে? ভালোবাসা ধীরে ধীরে প্রাণবায়ু ক্ষয় করে ফেলেছে। কোন কালে সে খোঁজ তো রাখেনি। তৌসিফের ফোনে অপরিচিত নম্বর থেকে কল এসেছে। প্রয়োজন হতে পারে ভেবে তৌসিফ কল রিসিভ করলো। ওপাশ থেকে মেয়েলি গলায় সালাম শোনা গেল। তৌসিফ সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করে, কে বলছেন? তাহমিনা একটু ইতস্তত করে বলে, তৌসিফ ভাই, আমি তাহমিনা, আজের মা বলছি। তৌসিফ চোয়াল শক্ত করে বলে, তোমার এখন কি চাই? এত বছর পর কেন কল করেছ? তাহমিনা অনুরোধ করে বলে, ভাই, আগের সব কথা ভুলে যান। দোষ আমরা করেছি, তার শাস্তি ছেলেমেয়ে দুটোকে কেন দিবেন বলুন? ওরা একে অপরকে ভালোবাসে, ওদের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়াবেন না, একটু বোঝার চেষ্টা করুন। এখন খারাপ লাগছে, নিজের ছেলের এই দশা দেখলে খারাপ লাগারই কথা। নিঃসন্দেহে আজ একজন সুপাত্র, তবে তার দোষ কি জানো? সে তোমাদের ছেলে। না হলে আমি নিজ দায়িত্বে আজের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতাম। কি বলো তো তাহমিনা, তোমরা যখন নিজেদের স্বার্থের কথা চিন্তা করে শহরে চলে গেলে, গ্রামের মানুষজন আমার ছোট্ট মেয়েটাকে কথা শোনাতে ছাড় দেয়নি। সবাই জানতো আজের সঙ্গে পরাণের বিয়ে হবে। এভাবে হুট করে চলে যাওয়ায় গ্রামের সেকলে মানুষজন আমার মেয়েকে দুষছিল। আমারও আমার সন্তানের অপমান গায়ে লেগেছিল। এই যেমন এখন ছেলের কষ্টে তুমি কষ্ট পাচ্ছ, তেমনি সে যাই হোক, আমার মেয়ের কাল বিয়ে। আমি এ বিষয়ে তোমার থেকে আর কিছু শুনতে চাইছি না। আর আফতাব তো ছেলের বিয়ে দেবে বলেছে। কেন, সে কি ছেলের জন্য মেয়ে জোগাড় করতে পারেনি? তার মানে আপনি ছেলে মেয়ে দুটোকে কষ্ট দেবেন শুধুমাত্র নিজের জেদ চরিতার্থ করার জন্য। জেদ নয়, আত্মসম্মান। এটাকে জেদেই বলে তৌসিফ ভাই। তোমার সঙ্গে এ বিষয়ে কোনো কথা শুনতে চাইছি না। তুমি আমার স্ত্রী বান্ধবী ছিলে, সেই সুবাদে তোমাকে বোনের নজরে দেখেছি বিধায় এখনও কথা বলছি, তবে আর নয়। দয়া করে আমার মেয়ে বা আমাকে বিরক্ত করা বন্ধ করো। তৌসিফ খট করে কল কাটল। তাহমিনা চেয়েছিল আগে তৌসিফের সঙ্গে কথা বলে দেখবে, তা তো আর হলো না। এবার ওর শেষ ভরসা পিয়ালি। তাহমিনা চট করে পিয়ালির নাম্বারে ডায়াল করলো। কয়েকবার রিং হওয়ার পর পিয়ালি কল রিসিভ করে। হ্যালো, কে?
প্রিয় বান্ধবীর কণ্ঠ পেতেই তাহমিনা চঞ্চল গলায় বলে ওঠে, পিয়া, আমি তাহমিনা। পিয়ালি চমকে উঠল। প্রায় এক যুগের অধিক সময় পরে পিয়ালি তাহমিনার কণ্ঠস্বর শুনতে পেল। অভিমানে চোখ জলে টইটুম্বুর হয়ে যায়, কণ্ঠে জড়িয়ে আসে। তাহমিনা ওপাশ থেকে জিজ্ঞেস করে, কেমন আছিস? এখনো অভিমান করে আছিস? আপনি কে, যার উপরে অভিমান করতে হবে? তাহমিনা ব্যথাতুর হাসি দিয়ে বলে, তাই তো, আমি কে? বিশ্বাসঘাতক, ওয়াদা ভঙ্গকারী, তোকে কথা দিয়ে কথা রাখেনি। কল করেছেন কেন? হঠাৎ কি করে এত বছর পর আমাকে আপনার মনে পড়ল? পিহুর জন্য কল করেছিলাম। তুই তো জানিস আজ পিহু একে অপরকে ভালোবাসে। তৌসিফ ভাই তো জেদ ধরে বসে আছেন। আমি ছেলের কষ্ট দু চোখে দেখতে পারছি না। আমার অত বড় ছেলেটা তোর মেয়ের জন্য বাচ্চাদের মতো করে কাঁদছে। মা হয়ে আমি কি করে সহ্য করি বলতো? আপনাদের জন্য আজ ছেলে মেয়ে দুটোর এই অবস্থা। ভাগ্য জিনিসটা বড্ড খারাপ, বুঝলেন মিসেস রায়ান? ভাগ্যের মায়ের দুনিয়ার বাইরে। তোর কথায় তো স্পষ্ট অভিমান ঝরে পড়ছে, আর মুখে বলছিস অভিমান নেই। শহরে আসার পর আমি তোকে কতবার কল করেছি, তুই রিসিভ করিসনি। সেই যে অভিমানে শুরু হলো, এখন পর্যন্ত বেয়ে বেড়াচ্ছিস। বয়স তো শেষ হয়ে গেল, এরপর একদিন দেখবি মরে গেছি। আর অভিমান পুষে রেখে কি করবি বল? তাহু, সবসময় বাজে কথা বলতেই হবে তাই না? তাহমিনে হেসে ফেলল, কণ্ঠে অনুরাগ ঢেকে বলল, তুই আগের মতো রয়ে গেছিস পিয়া, আমার সবচেয়ে প্রিয় বান্ধবী, যে আমার মরার কথা শুনতেও পারতো না। আমি ভুল করে ফেলেছি। যদি একবার তোর মুখোমুখি হয়ে তোকে জড়িয়ে ধরে বলতাম, প্রিয়া, আমি তোকে এখন আগের মতোই ভালোবাসি, তোকে রেখে চলে যাওয়া আমার উচিত হয়নি, তাহলে বোধহয় আমাদের সম্পর্কটা আজ এই পর্যায়ে থাকতো না। পিয়ালি নাক টেনে বলল, সবই বুঝিস, শুধু দেরিতে বুঝতে পারিস। এই স্বভাবটা তোর কোনো কালেই গেল না। জানিসই তো আমি কেমন। আচ্ছা, আমার কথা স্যার, আমার আজ পিহুর জন্য কিছু কর পিয়ালি। তোর বরটা যে বড্ড নিষ্ঠুর আচরণ করছে, আমার বরটাকেও খেপিয়ে দিয়েছে। উনি এখন ছেলের বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। তুই চিন্তা করিস না, আমার মেয়ে এই বিয়েতে খুশি নয়। ওর মা ওকে একটা ধরা বাঁধার সম্পর্কে কিছুতেই যেতে দিবে না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমিও এদিকটা দেখছি। আচ্ছা, কেউ আসছে, পরে কথা হবে, এখন রাখি। আচ্ছা। কল কাট করে দুজনে ভাবনায় ডুবে যায়। যে করেই হোক বিয়েটা আটকাতেই হবে। ওইদিকে সবাই যে যার মতো পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়েছে। তৌসিফ চিন্তায় আছেন, ভালোই ভালোই বিয়েটা হবে তো। পিয়ালি ভাবছেন কি করে মেয়ের মুখে হাসি ফোটানো যায়। প্রিয়তার চিন্তা, বোনের কষ্ট দূর করা। আফতাব ছেলের বিয়ে তৈয়ারিতে ব্যস্ত। তাহমিনা ছেলের ভবিষ্যৎ চিন্তায় বিভোর। মায়ানের মনে চলছে অন্য ফন্দি। আজ পিহু এই দুই মানবীকে ঘিরে। এত মানুষের এত পরিকল্পনা, কোনটা সফল হবে, নাকি সকলের পরিকল্পনা পেছনে ফেলে ভাগ্য অন্য কিছু ঠিক করে রেখেছে? কার সঙ্গে কথা বলছিস? তৌসিফের সন্দিহান চোখের কার সঙ্গে কথা বলছিলে? তৌসিফের সন্দিহান চোখের দৃষ্টি দেখে পিয়ালি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। তৌসিফ আবার জিজ্ঞেস করে, কে কল করেছিল? পিয়ালি রাগ ঢাক করে মেয়েকে রাগ দেখিয়ে বলে, তোমাকে বলতে হবে কেন? তোমার ফোনে দিনে কত শত কল আসে, আমি জিজ্ঞেস করতে চাই কে কল করেছিল। বুঝেছি, ওই তাহমিনা কল করেছিল তাই না? পিয়ালি থতমত খেয়ে বলেন, আমি কি তাই বলেছি? আমি তোমাকে চিনি পরানের আম্মু। তোমার চোখের ভাষায় বলে দিচ্ছে তুমি আমার থেকে কিছু লুকাতে চাইছো। তাহমিনা আমাকে কল করেছিল, অবশ্যই জানা কথা যে কাজ আমাকে দিয়ে হয়নি, সে কাজ ও ইমোশনালি ব্ল্যাকমেল করে তোমাকে দিয়ে উদ্ধার করার চেষ্টা করবে। পিয়ালি এবার স্পষ্ট গলায় বলে, হ্যাঁ, তাহমিনাই কল করেছিল। কি বলতো? আমরা তো সন্তানের মা, সন্তানের কষ্ট দেখলে সইতে পারি না, তাই কিসের সন্তান সুখী হবে সেই চিন্তায় করতে থাকি। আমি জানি আমার মেয়ে কিসে সুখী থাকবে, তার জন্য রায়ান বাড়ির গিন্নির সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন দেখছি না। তুমি এবার অতিরিক্ত করছো প্রিয় রাব্বু। আমি বলছি এখনো সময় আছে, বিয়েটা ভেঙে দাও। আজ পিহু একে অন্যকে ভালোবাসে, ওদের আলাদা করলে ওরা কখনই সুখী হতে পারবে না। তৌসিফ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মুখ ফসকে বলে ফেলে, বিয়ে ভাঙবো মানে? মেয়ে বিয়ে করবে, মেয়ের মাও বিয়ে করবে, বিয়ে তো হবেই। পিয়ালি হঠাৎ করে রেগে গেল, গলা উঁচিয়ে বলে, কি বলে তুমি? মেয়ের মাও বিয়ে করবে? ঠিক আছে, করো বিয়ের আয়োজন, আমিও ইতিহাস রচনা করব।
মেয়ের বিয়েতে মায়ের বিয়ে, তারপর দেখবো তোমার সম্মান কোথায় থাকে। তৌসিফ হড়বড়িয়ে বলে, আরে আমি কি বলে ফেলেছি, মুখ ফসকে বেরিয়ে গেছে। তুমিও আমার ওই কথাই ধরে নিয়ে বসলে যে 100 বার কথা ধরবো। তোমার মাথা খারাপ হয়ে গেছে, তাই তো মনে যা আসছে তাই করো। তোমার যা মনে আসে তাই করো, এরপর আমার সঙ্গে কথা বলতে আসবে না। পিহুর বিয়ে হলে আমি আমার বড় মেয়ে আর জামাইয়ের সঙ্গে শহরে চলে যাব। তোমার সংসার আমি আর করব না, এই বলে রাখলাম। পিয়ালির আগে হনহনে বেরিয়ে যেতে তৌসিফ বিরক্তি গলায় ডাকে, আরে কোথায় যাচ্ছ? পিয়ালি পেছন থেকে চেঁচিয়ে বলে, আজ থেকে তোমার আর আমার বিছানা আলাদা। আমি ভুলে যাব তৌসিফ নামে আমার কোনো স্বামী আছে। এখন থেকে আমি সিঙ্গেল। বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে তোমাকে। বুড়ো হয়েছে তুমি, তাই তো তোমার মাথার তার ছিঁড়ে গেছে। থাকো তুমি তোমার আর তার ছিঁড়া মস্তিষ্ক নিয়ে, আমি চললাম আমার মেয়ের কাছে। পিয়ালি চলে যেতেই তৌসিফ দীর্ঘশ্বাস ফেলল। কি বলে ফেললেন? এই বুড়ো বয়সে না ওনাকে বউ হারাতে হয়। তৌসিফ চিন্তিত। কাল রাতের পর থেকে পিয়ালি কেমন যেন গম্ভীর হয়ে আছে। বাড়িতে লোকজন থাকায় কথা বন্ধ করেনি, তবে কথা বলার মধ্যে রাগ যেন ঠিকরে বের হচ্ছে। তৌসিফ ওনাকে আর ঘাটেনি। আজকের দিনটাই তো ভালোই কেটে গেলেন বাসেন। পুরোদমে বিয়ে বাড়ির আয়োজন চলছে। বাগানের দিকটায় মাটি খুঁড়ে বড় করে চুলা তৈরি করা হয়েছে। তাতেই পোলাও, কোরমা, রোস্ট, গরুর মাংস, মুগ ডাল, মাছ ভাজা, ডিম রান্না করা হচ্ছে। যারা গরুর মাংস খায় না তাদের জন্য আলাদা করে খাসির মাংস রান্না করা হচ্ছে। গতকালকে দই মিষ্টির অর্ডার করা হয়েছিল, আজকে সেগুলো পাঠাবে বলেছে। তৌসিফ মায়ানকে ডাকলেন। মায়ান হামি তুলতে তুলতে শ্বশুরের সামনে উপস্থিত হয়। ওকে হামি দিতে দেখে তৌসিফ নাক সিটকায় বিড়বিড় করে বলে, অলস একটা। কিছু বললেন? ডেকেছেন কেন? এত বেলা হয়ে গেছে, লোকজন গিজ করছে, আর তুমি এখনো পড়ে ঘুমাচ্ছ। এই নাকি তুমি আমার বড় মেয়ের জামাই? কাজ কামের বেলা তো লবডঙ্কা। মেয়ের জামাই বলে মেনেছেন, শালীর বিয়েতে আমার মতামত নিয়েছেন। শালার কত শখ করে গ্রামে বিয়ে করলাম। জানতামই গ্রামের মানুষ মেয়ের জামাইকে নিজের ছেলের থেকেও বেশি প্রাধান্য দেয়, সমীহ করে চলে। সেসবের তো কিছুই কপালে জুটল না, উল্টো দিনরাত খোঁটা শুনতে জীবনটা ঝাঁঝরা হয়ে গেল। শোনো, যুগ পাল্টেছে, সেসব ছাড়ো, যাও গিয়ে দই মিষ্টিগুলো ভেতরে নিয়ে আসার ব্যবস্থা করো। এত বড় একটা ষাঁড়ের মতো জামাই থাকতে এই বুড়ো বয়সে আমাকে সব দিক সামলাতে হচ্ছে। মেয়েদের রুচির প্রশংসা না করে পারি না বাপু। মায়ান যেতে বলে, আমার ভাইয়ের সাথে বিয়ে দিন। কথা দিচ্ছি, খোঁচা ভেঙে দুটো করে দেব না, সব কাজ একাই সামলে নেব। সে ঘুরে বালি, আজকে বিয়ে ভুলে যেও না। আমি অবাক হই যখন এখনও তুমি মনে করো আমি বিয়ে ভেঙে দিয়ে আমার মেয়েকে ওই রায়ান বাড়ির ছেলের সঙ্গে বিয়ে দেব। কেন? কত বিয়েই তো দেখলাম খাবার রেখে বিয়ে ভেঙে চলে যেতে। এবারও তো তেমন কিছু হবে না, তার কি গ্যারান্টি? মুখে লাগান দাও বেয়াদব ছেলে, যত সব ফালতু কথাবার্তা। যাও গিয়ে কাজ করো। তৌসিফ মায়ানকে তাড়া দিয়ে অন্য কাজে চলে গেলেন। আপনের বাড়ি থেকে আগেই বিয়ের সব জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে। বরযাত্রী আসার সময়ও হয়ে এসেছে দেখে তৌসিফ মেয়েদেরকে পিহুকে সাজাতে বলে দেব। পিহুর মুখের চঞ্চলতা আজকে আর নেই। সারা রাত কেঁদে কেটে নিস্তেজ হয়ে পড়েছে। মনে হচ্ছে বিয়ে নয়, ফাঁসি কাষ্টে ঝুলতে হচ্ছে ও। তৌসিফের কথা অনুযায়ী কাজীর মহল পিহুকে সাজাতে চলে গেল। পিয়ালি মেয়েকে দেখতে এলেন, দরজার কাছে উকি দিয়ে চলে গেলেন। ভেতরে ঢোকার সাহস আর হলো না। প্রতিমধ্যে প্রিয়তার রুম পড়ায় প্রিয়তাকে দেখতে ভেতরে ঢুকলেন। আম্মু তুমি? শরীর ঠিক আছে তোর? শুয়ে আসির যে। প্রিয়তা মনমরা হয়ে বলে, ভালো লাগছে না আম্মু। আব্বু পিহুর সাথে কেন এমন করছে? তুমি আব্বুকে বোঝাতে পারলে না? পিয়ালি দীর্ঘশ্বাস ফেলে বলে, চেষ্টার কি কম করেছি রে? লোকটা এত জেদি। পিহুটা বাপের এই গুণটাই পেয়েছে। পেটে একটা মেয়ে ধরিনি, আগুনের গোলা ধরেছিলাম বোধহয়। আল্লাহ আমাকে দুটো মেয়ে দিল, একজন পানি তো আরেকজন আগুন। দেখেছিস ওকে, চোখ মুখ দেখার জো নেই, অথচ দিব্যি সাজতে বসেছে। ওকে দেখলে কষ্টে আমার বুকের ভেতর মুছে দিয়ে ওঠে, অথচ আমার মেয়ে এমন ভাব করছে যেন ওর কিছুই হয়নি। হবে নাই বা কেন? বাপটা যেমন মেয়েও তেমনই হয়েছে। আমরা কিছু করতে পারি না আম্মু। আমরা তো জানি পিহু এই বিয়েতে কখনো সুখী হবে না। পিয়ালি প্রিয়তার হাতটা চেপে ধরে ফিসফিস করে সতর্ক
মিশ্রিত গলায় বলে, আমি একটা চিন্তা করেছি, কিভাবে কি করব বুঝতে পারছি না। তুই যদি আমার সঙ্গ দিস তাহলে হয়তো আমরা এই বিয়েটা ভাঙতে পারবো। কি ভেবেছো তুমি? পিয়ালি এদিক ওদিক তাকিয়ে দেখে নিল কেউ আছে কিনা। কাউকে না দেখে নিশ্চিন্ত হয়ে প্রিয়তাকে পরিকল্পনা বলতে প্রিয়তা চেঁচিয়ে উঠল, কি বলছো আম্মু, পাগল হয়ে গেলে নাকি তুমি? এরপর আব্বুর সম্মান কোথায় যাবে একবার ভেবে দেখেছ? তুই চুপ কর, তোর বাপ কাল আমাকে অনেক অপমান করেছে, আমিও তার প্রতিশোধ নেব। তোর বাপ যদি জেদ করে মেয়ের বিয়ে দিতে পারে তাহলে আমিও মেয়ের ভালোর জন্য বিয়ে ভাঙতে পারি। তাই বলে কিডন্যাপিং, এরপরেও যদি বিয়ে না ভাঙে তখন? যাকে নিয়ে এত কিছু, সে না থাকলে বিয়েটা হওয়ার প্রশ্নই আসে না। পরে সবাই পিহুকে ভুল বুঝবে না? আব্বু তাহলে আরও কষ্ট পাবে। পেতে দে, বিয়ে ভেঙে গেলে আমি সব বুঝিয়ে বলবো। তারপর আব্বু যদি তোমার উপরে রেগে যায় তখন? আমি কালকে বলেছি তোমার সাথে শহরে চলে যাব, তোর আব্বুর আমি ছাড়া আসিবাকে একদণ্ড রাগ থাকবে না, দেখে নিস। আর আমি এখন নিজের কথা ভাবছি না, আমার কাছে আমার মেয়ের সুখ আগে। প্রিয়তা নিজেকে বুঝ দিল হয়তো এটাই একমাত্র উপায়। মায়ানও ওকে কিছু বলেনি, ওর নিষ্ক্রিয় ভাব দেখে মনে হচ্ছে না বিয়েটাও ভাঙতে পারবে। তার চেয়ে ভালো মায়ের কথায় শুনে চলা। ঠিক আছে, আমি রাজি। বরযাত্রী আসার পর যখন সবাই বরপক্ষ নিয়ে ব্যস্ত থাকবে তখনই আমরা আমাদের প্ল্যান এক্সিকিউট করব। একদম। আমি দেখব তৌসিফ রহমান তোমার জেদ কোথায় থাকে, তোমার জেদ আমি ভাঙবই। মা মেয়েকে হাত মিলিয়ে স্বস্তি হাসলো। এবার মনে হচ্ছে একটা সুরাহা হবে। এই ছেলে, তোমাকে মিষ্টি নিয়ে আসতে বলেছি, খেতে বলিনি। আচ্ছা পেটুক ছেলে তো তুমি। মায়ান দইয়ের গাড়ির ওপরে বসে 3 প্লেট দই শেষ করে ফেলেছে, তা দেখে তৌসিফ হৈ হৈ করে ওঠে। মায়ান আর একটা দইয়ের প্লেট হাতে নিতে নিতে বলে, দই মিষ্টি ভালো কিনা চেক করছিলাম, আর এমনিতেও বিয়েটা হবে না, এত দই মিষ্টি কে খাবে? আমাদের বিয়ের সময় তো আপনাকে খরচ করতে হয়নি, সেই বিনিময়ে আমি না হয় কয়েক প্লেট দই খেলাম। তৌসিফ দইয়ের থালা কেড়ে নিয়ে মায়ানকে নামার নির্দেশ দেয়। দাঁতে দাঁত চেপে বলে, তোমাকে দায়িত্ব দেয়াই আমার ভুল হয়ে গেছে, যাও গিয়ে রান্নার দিকটা দেখে এসো। তখনই বাবুর্চি এসে জানায় রোস্ট কম পড়েছে। তৌসিফ চমকে উঠে জিজ্ঞেস করেন, কম পড়ছে মানে? সব কিছু বেশি বেশি করে করা হয়েছে, কম পড়ার তো কথা নয়, এত রোস্ট কোথায় গেল? বাবুর্চি ইতিউতি করে বলে, জামাইবাবু একটু আগেই 10 খানেক লেগ পিস খেয়ে গেছেন, গরুর গোস্ত হতে দেরি হচ্ছিল বিধায় বলে গেছে এসে খাবেন, কষানো মাংস যেন তুলে রাখি। তৌসিফের মুখটা হা হয়ে গেল। মায়ান চোরা হাসি দিয়ে বলে, আসলে খাসির মাংসের গন্ধ আমার পছন্দ না, যদিও আমার পেটে লোহাও হজম হয়ে যায়, তবে গরুর মাংসের স্বাদই আলাদা। রান্না হয়ে গেছে না, চলুন টেস্ট করে আসি। আহা, বিয়ের বাড়ির খাবার তো নয়, যেন অমৃত। এই ছেলে, দেখলে তো পাতলাই লাগে, এত খাবার রাখা কোথায়? কেন শ্বশুরাব্বা পেটে? আপনি চিন্তা করবেন না, গোটা খাসি হজম করে ফেলবো। আমি আবার ওসব ডায়েট ফাইট করি না, পাঠানদের মতো গোটা খাসি খেয়ে এক ঘুমে রাত কাবার করে দিতে পারি। খবরদার, যদি তোমাকে রান্নার আশেপাশে দেখি, পেটুক কোথাকার। একটু খেয়েছি জন্য পেটুক বলবেন? মুখ ফুলিয়ে বলল মায়ান। একটু? এটাকে তোমার একটু বলে মনে হয়? যাও ঘরে গিয়ে ঘুমাও তুমি, আমি বুঝেছি তোমাকে দিয়ে আমার কোনো কাজই হবে না। মায়ান ঠোঁট উল্টে বলে, ঠিক আছে, এমনিতেই খেয়ে অলস লাগছিল, যাই একটা লম্বা ঘুম দেই। মায়ান রান্নার ওদিকটা যেতেই তৌসিফ কড়া গলায় ডেকে ওঠে, আবার কোন দিকে? ঘরে যাও। গরুর মাংস না খেয়ে গেলে তো আমাকে ওইসব দেবে, স্বপ্নে এসে বলবে আমি কেন ওকে খাইনি, যাই একটু দেখে আসি। একদম না, একটুও না। কি হবে একটু খেলে? তুমি যাবে নাকি অন্য ব্যবস্থা করতে হবে? তৌসিফের হুমকি শুনে মায়ান সুরসুর করে ঘরের দিকে রওনা হলো। এমনিতেই কাজ আছে একটু, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, তার জন্য তৌসিফের কাছে ক্লিয়ার থাকাটা জরুরি ছিল, যেন তৌসিফ মনে করে মায়ান ঘরে আছে আর ওকে বিরক্ত না করে। মায়ান রুমে না গিয়ে পেছনের দিক দিয়ে বাইরে বেরিয়ে যায়। বাবা, তুমি আমার সন্তানের মতো, মায়ান আমার ছেলে, তুমিও আমার আরেক ছেলে, আমার এই উপকারটা করো, আমার কথা রাখবে না? তাহমিনার কথায় মফিজ থতমত খেয়ে যায়, কি করে বুঝতে পারে না। তাহমিনা হুট করে ওকে কল করে এমন একটা আবদার করে বসলো, মাহফুজ বাবা, আমার কথা শুনতে পাচ্ছ? আমার ছেলের সুখের প্রশ্ন এটা, তুমি পারবে বলো? তুমি কাজটা করে দিবে? তাই বলে কিডন্যাপিং? স্যার জানলে আমাকে আস্ত রাখবে না চাচি আম্মা, ও কিছু বলবে না, সেটার দায়িত্ব আমার। তুমি শুধু আমার কাজটা করে দাও, বাকিটা আমি সামলে নেব।
তনিমাও এতক্ষণ সবটা শুনেছে। পিহুর বিয়ে হয়ে যাচ্ছে জন্য ও অনেক কষ্ট পেয়েছে। এখন যখন বিয়ে আটকানোর একটা সুযোগ পাচ্ছে তখন তনিমাও মফিজকে জোর করতে লাগে, পিহু আমাদের বিয়ের সময় এত কিছু করলো আর তুমি ওর জন্য সামান্য কাজটুকু করতে পারবে না? তুমি রাজি না হলে আমার সাথে কথা বলবে না। আমার ছেলেকে নিয়ে যেদিকে চোখ যায় সেদিকে চলে যাব। স্ত্রীর যন্ত্রণায় মফিজ অতিষ্ঠ গলায় বলে, উফ হয়েছে, আমাকে একটু ভাবতে তো দেবে কি করে কি করব। আমি কি বলেছি কাজটা আমি করব না? পিহু ম্যাডামকে আমিও পছন্দ করি, ওনার জন্য কিছু করতে পারলে আমিও খুশি হব। আচ্ছা চাচি আম্মা আমি রাজি, যদিও রিস্ক হয়ে যাবে তবুও আমি কাজটা করব। তাহমিনা খুশি হয়ে গেল। তাহলে এখনই বেরিয়ে পড়ো, এরপর দেরি হয়ে যাবে। ঠিক আছে, শোনো, তনিমাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দাও, এই সময় একা থাকা অনুচিত। ঠিক আছে, রাখছি এখন, বিজয়ী হয়ে ফিরে এসো বাবা। পিহুর সাজ কমপ্লিট, ওকে সাজিয়ে দিয়েই সবাই সাজতে চলে গেছে। পিহু আয়নায় তাকে নিজেকে দেখে নিল। ভারী সাজে ওর চেহারাই পাল্টে গেছে যেন। পিহু নিজের ওপর তাচ্ছিল্য করে হাসল, যাক এখন আর মলিন মুখ, চোখের নিচের কালো দাগ দেখা যাচ্ছে না। সব মেকআপে পড়তে চাপা পড়ে গেছে পরতে। ইস, এইভাবে যদি মনের অনুভূতিগুলোকে ঢেকে ফেলা যেত কতই না ভালো হতো। ড্রেসিং টেবিলের ওপরে থাকা ফোনটা বেজে উঠল, হাতে নিয়ে দেখে আজ ভিডিও কল করেছে। পিহু নিজেকে স্বাভাবিক করে কল রিসিভ করলো। আজ কিছু বলতে গিয়েও পিহুর সৌন্দর্য দেখে নির্বাক হয়ে গেল। চোখ দুটো পিহুর মুখমণ্ডলে স্থির হয়ে আছে। ও কিছু বলছে না দেখে পিহুই প্রথমে কথা বলল, হঠাৎ এই সময় কল করলে যে? আজ তো তোমারও বিয়ে তাই না? আজের ঘর কাটলো ফিকে হাসি দিয়ে মাথা নেড়ে বলে, তা তো অবশ্যই, ভাবলাম বিয়ে করতে যাওয়ার আগে একবার তোমাকে দেখে যাই। বিয়ের সাজে সুন্দর লাগছে, তবে ঠিক বউ বউ লাগছে না। পিহু হকচকিয়ে নিজেকে আয়নায় দেখে বলে, বউ বউ লাগছে না মানে? বিয়ের সাজেই তো সেজেছি। অন্যের জন্য সেজেছ তাই, আমার জন্য সাজলে তোমাকে লাল টুকটুকে বউ বউ লাগলো। আফসোস। পিহু দম ফেললো, নরম গলায় বলে, এখনো আফসোস করলে সারা জীবন যে আফসোসে কেটে যাবে। হয়তো। সে যাই হোক, বলো তো কোন শেরওয়ানিটা আমাকে মানাবে? আমি বুঝতে পারছি না, প্রথমবার বিয়ে করতে যাচ্ছি তো, বুঝতেই পারছো। আজ ইচ্ছে করে পিহুকে খোঁচাচ্ছে। পিহুর ভেতরটা জ্বলে উঠল। আজকের দিনে কথাটা না বলে যদি অন্য কোনো দিন বলতো তাহলে নিশ্চয়ই পিহু আজকে সারা জীবনের জন্য বিয়ের স্বাদ ঘুষিয়ে দিত। কিন্তু এখানে তো ও নিজেই বিয়ে করতে চলেছে, আজের মুখে কিছু বলার তো নেই। তাই চুপচাপ কালো রঙের শেরওয়ানি দেখিয়ে দিল। আজ শেরওয়ানি নাড়াচাড়া করে বলে, বাহ, তুমি বিয়ে করবে লাল শাড়ি পরে আর আমাকে দিচ্ছ শোকের রং, বড় না ইনসাফি হয়ে গেল না ওয়াইফাই? পিহু চির বিড়িয়ে বলে, তো তুমি কি চাইছো আমি যাকে ভালোবাসি তাকে আরেকজনের সাথে বিয়েতে লাল পাঞ্জাবি পরতে বলবো? আজব তো, তুমি তো বিয়ে করবে না, আবার অন্য কাউকে আমাকে বিয়ে করুক এটাও চাইবে না। বড্ড স্বার্থপর টাইপের কথাবার্তা হয়ে গেল না? দেখো তুমি কিন্তু এবার বেশি বেশি পিহু চুপ হয়ে গেল। এদিকে কেউ আসছে, আজকে ইশারায় কথাটা বুঝিয়ে কল কাট করলো। তখন রুমে প্রিয়তা পিয়ালি আসে। মা বোনকে দেখে পিহু আলতো হাসলো। আম্মু তুমি এতক্ষণে এলে, আমি সকাল থেকে তোমাকে খুঁজছি। পিয়ালি মেয়ের পাশে বসে গালে আদর করে বলে, আমাকে মেয়েকে ভীষণ সুন্দর লাগছে আমার। পিহু বিনিময়ে মিষ্টি হাসি উপহার দিল। প্রিয়তা ওর দিকে ঠান্ডা শরবত এগিয়ে দিয়ে বলে, খেয়ে নে। এতক্ষণ বসে থেকে নিশ্চয়ই গলা শুকিয়ে গেছে, সাজতে যে সময় লাগে। পিহু না করলো না, প্রিয়তার হাত থেকে শরবত নিয়ে একেবারে পান করলো। পিয়ালি প্রিয়তার চোখে হলো, এত সহজে পিহু শরবত খেয়ে নেবে ওরা আশা করেনি। তিন মা মেয়ে মিলে কিছুক্ষণ গল্প করতেই লাগলো। পিহু গল্প করতে করতে পিয়ালির দিকে ঢলে পড়ে। পিয়ালি মেয়েকে আগলে নিল। কাজ হয়ে গেছে। প্রিয় মা আমাকে একটু সাহায্য কর, কেউ চলে আসার আগেই পিহুকে লুকিয়ে ফেলতে হবে। প্রিয়তা ভয় ভয় বলে, পিহুর জ্ঞান ফিরে যাবে না তো? না, ঘুমের ওষুধ দিয়েছি, কয়েক ঘন্টা ঘুম ভাঙবে না, কিন্তু কনেকে না পেরে বিয়ে নিশ্চয়ই ভেঙে যাবে। এরপর দুই মা মেয়ে মিলে পিহুকে নিয়ে যেতে লাগলো। তৌসিফের আসার আভাস পায়। দুজনেই চমকে ওঠে। প্রিয়তা সতর্কতা মিশ্রিত কণ্ঠে বলে, আব্বু তো এদিকে আসছে। পিয়ালি কি করবে বুঝতে না পেরে বলে, পিহুর জায়গায় তুই বসে পড়, তোর আব্বু বুঝতে পারবে না, বাকিটা আমি দেখছি। পিহুর মাথার বউ ঘোমটা প্রিয়তা মাথায় দিয়ে চেয়ারে বসে রইল। ওর গায়েও লাল রঙের জামদানি শাড়ি জড়ানো থাকায় সহজ বুঝবার উপায় নেই প্রিয়তা কনে নয়।
তার উপর ঘোমটা দিয়ে কোমর পর্যন্ত ঢাকা এবং বসে থাকায় উঁচু পেটটা বোঝা যাচ্ছে না। তৌসিফ মেয়ের রুমে ঢুকে মেয়েকে বসে থাকতে দেখে গেলে নরম গলায় বললেন, পড়ান। জি আব্বু, শ্বাস শেষ, এখন একটু বাকি আছে, ওরা সাজতে গেছে। তৌসিফ মেয়ের মাথায় হাত রেখে লম্বা শ্বাস ফেলে বললে, আব্বুকে ভুল বোঝো না, আব্বু সবসময় চায় তার পরীরা ভালো থাকুক। জি আব্বু। রান্নার ওখান থেকে ডাক পড়ায় তৌসিফকে চলে যেতে হলো। পিয়ালি ততক্ষণে পিহুকে নিয়ে পাশের রুমে চলে গেছেন। আপাতত পিহুকে এমন জায়গায় রাখতে হবে যেখানে কারোর যাতায়াত নেই। এদিকে কথা বলতে গিয়ে পুরোটা সময় প্রিয়তার কণ্ঠ কেঁপেছে। জীবনে এই প্রথম বাবাকে এতগুলো মিথ্যে বলল। পিয়ালিকে না দেখতে পেয়ে রুম থেকে বের হয়ে কি হুড়মুড়িয়ে বোরকা পড়া কাউকে রুমে ঢুকতে দেখে চমকে ওঠে। আপনি কে? সরি ম্যাডাম। মুখের কাপড় সরাতেই প্রিয়তা ডেকে ওঠে, মাহফুজ ভাই আপনি? পুরো কথা শেষ হলো না। মফিজ প্রিয়তার মুখে ক্লোরোফর্ম স্প্রে করে দেয়। প্রিয়তা ঢলে পড়তেই ব্যাগ থেকে আরেকটা বোরখা বের করে প্রিয়তাকে পরিয়ে রুম থেকে বের করে আনে। প্রতিমধ্যে কেউ কেউ জিজ্ঞেস করলো কী হয়েছে ওনার। মফিজ মেইলি চিকন কণ্ঠে বলে, আমার মনে হয় শরীর একটু খারাপ লাগছিল, তাই বাড়ি নিয়ে যাচ্ছি। বিয়ে বাড়ির ব্যস্ততায় কেউ আর এই বিষয় নিয়ে মাথা ঘামায়নি। মফিজ বড়ই চতুরতার সাথে প্রিয়তাকে পিহু মনে করে রহমান বাড়ি থেকে বের হয়ে নিয়ে আসে। প্রিয়তাকে গাড়ির পেছনে সিটে শুয়ে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। সিনা টান টান করে বুক ফুলে বলে, মায়ান স্যার, জীবনে প্রথম আপনার পরামর্শ ছাড়া এত বড় মিশন আমি একাই কমপ্লিট করেছি, তা সফলভাবে। জানলে আপনি নিশ্চয়ই আমার প্রমোশনের জন্য উপর মহলে সুপারিশ করবেন। এদিকে এই গণ্ডমূর্খকে কে বলবে মায়ানের শালিকে নয় বরং বউকে তুলে নিয়ে এসেছে। এ কথা জানার পর মায়ান কিসে সুপারিশ করবে তা দেখার অপেক্ষা মাত্র। হ্যালো ভাইরা ভাই, আপনার রুমটা ছিল বাগানের দিকে। জঙ্গলে ঘেরা বাগানটায় মুখ করে বড় জানালা আছে। দিনের বেলা তো কেমন গা ছমছম করে ওর। নেহাত রুমটা বড় আর সুন্দর হয় মায়া ত্যাগ করতে পারছে না। বিয়ের জন্য প্রস্তুত হচ্ছিল এমন সময় জানালার কাছ থেকে মোটা ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠে ব্যঙ্গাত্মক সম্বোধন শুনে আপনের গা শিউরে ওঠে। আজকে জানালা বন্ধ করার কথা ভুলে গেছে ও। কাঁপতে কাঁপতে জানালার কাছ থেকে জিজ্ঞেস করে, কে? দুম করে মুখের সামনে কাকতাড়ুয়া বেশে কাউকে দেখে আপন ফিট খেল। এটা তো গতবারের ওই ভুট্টা যে আপনকে শহর থেকে তাড়িয়েছিল। ভুট্টাকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তুই আবারও পিহুকে বিয়ে করতে যাচ্ছিস? তোর তো দেখি জানের মায়া নেই রে। তবে রে আজ তোর ঘাড় মোটকে তবে আমি ক্ষান্ত হব। আপন ওরে বাবা মারে বলে দৌড়ে বের হতে গিয়ে খাটের সাথে বাড়ি খেয়ে ধপাস করে পড়ে গেল। মায়ান মাথা থেকে পাতিল সরিয়ে জানালা টপকে ভিতরে ঢুকে দেখে আপন অজ্ঞান হয়ে গেছে। মায়ান মুখ দিয়ে ব্যঙ্গাত্মক শব্দ বের করে বলে, এই কলিজা নিয়ে আমার শালিকে বিয়ে করতে যাচ্ছে? সুন্দর গাধা কোথাকার। মায়ান আপনকে টেনে জানালা হয়ে বাগানের দিকে নিয়ে গেল। আজকের আয়োজন মেয়ের বাড়িতে হয়, ছেলের বাড়ির আত্মীয় স্বজন কম। এই সুযোগে মায়ান আপনার হাত পা বেঁধে গাছের সাথে বেঁধে রাখে, মুখে পাগড়ির কাপড় গুঁজে দেয় যেন শব্দ করতে না পারে। কাজ শেষে গা মুছড়ে ব্যায়াম করার ভঙ্গিতে বেরিয়ে আসে। যেখানে বডি মিসিং সেখানে বিয়ে হওয়ার তো প্রশ্নে আসে না। এদিকে হাওয়ার গতিতে ছড়িয়ে পড়ল বর্ণিখোঁজ। আজগর দুশ্চিন্তা চেপে রাখতে না পেরে তৌসিফকে কল করে। তৌসিফ হন্তদন্ত পায়ে পিহুর রুমের দিকে যায়। পিয়ালি তখন প্রিয়তাকে খুঁজছে। সকলের হইচই আর তৌসিফের হম্বিতম্বি শুনে রুম থেকে বের হতে না পেরে ঘুমটা টেনে ওখানেই বসে রয়। তৌসিফ মুখ ছোট করে বলে, পড়ান, তুমি চিন্তা করো না, আমি ওই ছেলেকে দেখে নেব। আমার মেয়েকে রেখে পালানোর সাহস হলো কি করে? আজগরের নামে আর ওর ছেলের নামে আমি মামলা করব। কত বড় সাহস, বিয়ের দিনে পালায়? আপন পালিয়েছে শুনে পিয়ালি একটানে ঘুমটা খুলে বিস্মিত গলায় জোরে বলে ওঠে, আপন পালিয়েছে মানে বিয়েটা হবে না, তাই তো? কনের জায়গায় স্ত্রীকে দেখে তৌসিফ যেন আকাশ থেকে পড়ল। বিস্ময় কাটাতে উচ্চ স্বরে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করো? দেখো পড়ার নাম্মু, না হয় মুখ ফসকে বলে ফেলেছি মেয়ের মা বিয়ে করবে। তুমি যে কথাটা এতটা সিরিয়াসলি নেবে আমি বুঝতে পারিনি। পিয়ালি মুখ ঝামটি দিয়ে বলে, তুমি পাগল হয়েছ? জন্য কি আমিও পাগল হয়েছি? আমি শুধু চেয়েছিলাম বিয়েটা ভেঙে যাক। এখন যেহেতু বিয়েটা হচ্ছে না তাহলে এত নাটকের তো কিছুই নেই। পড়ান, প্রিয় কোথায়? পিহু আমার কাছে আসছে, কিন্তু প্রিয় কোথায়? ওকে আমি এই রুমে রেখে গিয়েছিলাম। আমার বউ কোথায় মানে? এই অসুর মশাই আমার উপরে রাগ ছিল, ঠিক আছে, তাই বলে আমার বউ পাখিকে গুম করে দিবেন?
আচানক মায়ানের আগমন তৌসিফকে বিরক্ত করলো। একে তো বিয়েটা হচ্ছে না, এখন আবার আরেক আপদ এসে জুটেছে। মায়ান তন্ন তন্ন করে খুঁজিও প্রিয়তাকে কোথাও পাওয়া গেল না। এতক্ষণে সবাই ভয় পেয়ে গেছে, ওইদিকে পিহুর জ্ঞানও ফেরেনি। সব মিলিয়ে পরিস্থিতি জন্ডিস হয়ে গেছে। তাহমিনা মফিজের অপেক্ষায় ছিল। চিন্তায় ওনার প্রেশার হাই হয়ে গেছে। মফিজের গাড়ির আওয়াজ শুনেই তাহমিনা দৌড়ে বাইরে বেরিয়ে আসে। মফিজের চোখে মুখে বিশ্বজয়ের খুশি উপসে পড়ছে। ওর বিজয়ী মনোভাব দেখে তাহমিনাই খুশি হলো। পিহু কোথায়? গাড়িতে। তাহমিনা তড়িঘড়ি করে গাড়ির ভেতরে ঢুকলো। বোরখা সরিয়ে চোখে মুখে পানির ছিটে দিতেই প্রিয়তা চোখ পিটপিট করে তাকায়। তাহমিনার হাস্যোজ্জ্বল মুখটা দেখে অবাক গলায় শুধায়, আম্মু আপনি এখানে? আমি এখন কোথায়? আম্মু ডাক শুনে তাহমিনা চমকে উঠল। পিহু তো কখনো তো মধুর কণ্ঠে আম্মু ডাকে না। তাহমিনা বিস্মিত গলা জিজ্ঞেস করে, প্রিয়তা? প্রিয়তা মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। তাহমিনার মাথায় হাত। এতক্ষণ সময় লাগায় মফিজ তাহমিনার কাছে দাঁড়াতেই জানতে পারে ও পিহুকে নয় বরং প্রিয়তাকে তুলে এনেছে। মায়ান জানলে ওর কী অবস্থা করবে ভাবতেই গলা শুকিয়ে আসে। মাহফুজ, তুমি দেখে আনবে না ওটা পিহু না প্রিয়তা? আমি সত্যি বুঝতে পারিনি চাচি আম্মা। প্রিয়তা ম্যাম তো লাল শাড়ি পরেছিল, বিয়ে বাড়িতে কনেই তো লাল শাড়ি পরে, তাই ভেবেছিলাম প্রিয়তা প্রেগনেন্ট। 9 মাসের পেট দেখে তুমি বুঝতে পারো না? তোমাকে কে পুলিশের চাকরি দিয়েছে বলো তো? কিছুটা রেগেই বললেন উনি। মফিজ মাথা চুলকে বলে, আসলে তখন আমার আবেগ কাজ করছিল। প্রিয়তা ম্যামকে দেখে প্রিয় ম্যাডাম মনে করে কোনো বাস বিশ্বাস ছাড়াই বের করে নিয়ে আসি। স্যারকে কিছু বলবে না প্লিজ, জানলে আমাকে আস্ত রাখবে না। বলতে বলতে মফিজের ফোন ভেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে ভয়ে ওর হাত পা কাঁপতে লাগলো। মায়ান কল করেছে। ধরবে না করেও মফিজ কল রিসিভ করতে মায়ানের উদ্বিগ্ন কণ্ঠস্বর শোনা গেল। মফিজ, স্পেশাল ফোর্স রেডি কর, আমার পাখি মিসিং। যে শালায় আমার পাখিকে কিডন্যাপ করেছে তাকে উল্টো ঝুলিয়ে ডিম থেরাপি না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। মফিজের মাথা ভো ভো করে ঘুরতে লাগলো। হুশ হারাবে কি? প্রিয়তা এগিয়ে এসে ফোন হাতে নেয়। শান্ত গলায় বলে, মায়ান আমি আম্মুর কাছে আসছি, আপনি চিন্তা করবেন না। ওই দিকের কী অবস্থা? তুমি ওখানে কি করছো সেসব পরে বলবো, আগে বলুন বিয়ে ভাঙলো? তার বলতে এমন ভেঙেছি যে কোমর সোজা করে উঠে দাঁড়াবে না। যাই হোক তুমি সাবধানে থেকো, আমি শালিকে নিয়ে আসছি। আচ্ছা বাবা। ও বাবা, দুধু খাবো, দুধু দাও। মায়ানের ঘুমের ঘুরেই বলে, খাবি খা, আমাকে জ্বালাস না বাপ। অনুমতি পেয়েই পূর্ব এবার মায়ানের পেটের ওপরে সরে বসলো। মুখ নিচু করে মায়ানের দুধুতে কামড় দিয়ে দুধ খাওয়ার প্রয়াস করছে। বুকে কামড় খেয়ে মায়ান চেঁচিয়ে উঠল। পূর্ব ভয় পেল কিছুটা। এই পাখির ছাও, এখানে কি করিস? বাপের ইজ্জতে হামলা করতে তো লজ্জা করে না? পূর্ব আগের ন্যায় সরল গলায় বলে, দুধু খাবো, দুধু দাও। দুধু খাওয়ানোর ফিচার নেই আমার। তোকে এসব কুবুদ্ধি কে দিয়েছে বলতো? তালামণি বলতে তুমি দুধু দিবে। তালামণি দাও, কিনা লাগছে, তাড়াতাড়ি দাও। রায়হান বাড়িতে হট্টগোলের আওয়াজ শোনা যাচ্ছে। কে বা কারা যেন ষড়যন্ত্র করে আপনকে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল। অনেক খোঁজাখুঁজির পর আপনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। হাতে পায়ে শক্ত বাঁধন থাকায় ফর্সা শরীরে কালশিটে দাগ পড়ে গেছে। গলাস্বর দেবে গিয়ে যাচ্ছে তে অবস্থা। আজগর ছেলেকে নিয়ে তৌসিফের বাড়িতে উপস্থিত হতে তৌসিফের মাথায় আগুন জ্বলে উঠল। লাঠি হাতে এগিয়ে গিয়ে শক্ত গলায় বলে, তোমরা এখানে কি করছো? আমার মেয়েকে ভরা মজলিসে অসম্মানিত করে এখন তামাশা দেখতে এসেছ? তোমার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল বিধায় আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। আর তোমরা কি করলে? বিয়ের দিন বড় নিখোঁজ। আমার মেয়ের সম্মান রাস্তায় নামিয়ে ফেলেছ। এখন আবার বাড়ি বয়ে তামাশা দেখতে এসেছ? আজগর চটে গেল, খ্যাপাটে গলায় বলে, খুব সাধু স্বাস্থ্য তাই না তৌসিফ? আমি কিছু জানি না মনে করছো? আর কে তামাশা করছে? আমরা না তোমরা। মেয়ের বিয়ে দেওয়ার নামে মেয়ের জামাই দিয়ে আমার মেয়েকে অপহরণ করিয়েছে। আমার ছেলেকে যেন বিয়েটা না দিতে হয়, আবার সমস্ত দোষ যেন আমাদের ঘাড়ে পড়ে। বাহ তৌসিফ, পরিকল্পনা তো মারাত্মক করেছিলে। আজ তোমার সঙ্গে বন্ধুত্বের খাতিরে তোমার এই গুন্ডা বাউন্ডুলে মেয়েকে আমার বাড়ির বউ করতে রাজি হয়েছিলাম, দয়া দেখে বলতে পারো। কিন্তু তোমরা তো দয়ার যোগ্য না। আমি কিছু জানি না মনে করছো? তোমার 2 মেয়ে শহরে গিয়ে কি কি কীর্তি করেছে তা সবই আমার জানা আছে। তৌসিফ মেয়ের নামে কটু কথা সহ্য করতে পারলেন না। আপনকে তাড়াহুড়োয় বেঁধে আসার সময় মায়ানের মানিব্যাগ পড়ে গিয়েছিল। ওইটাই এখন আজগরের হাতে রয়েছে। মায়ান তো ভয় পেয়ে গেল, আজ তৌসিফ ওকে আস্ত রাখবে না।
কিন্তু কথা উল্টো তৌসিফ রাগে করছে, বলে সে রাগ তোর দেয়, হারামির দল কোথাকার, তোদের কুমতলব আমি জানি না মনে করছিস? ঋণের পাহাড় জমিয়েছিস, আমার মেয়েকে অছিলা করে সেই ঋণ শোধ করার ধান্দায় ছিলি। সব কথাই আমার কান পর্যন্ত এসেছে। আর হ্যাঁ, ঠিকই বলেছিস, আমি কখনো তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতাম না। যেদিন তোর ছেলে আমার মেয়েকে একা ফেলে ভূতের ভয়ে গ্রামে চলে এলো, ওই দিনই বুঝেছিলাম এই বলদ দিয়ে হাল চাষ সম্ভব না, আমার মেয়ের নখরের যোগ্য না তোর ছেলে। আজগরের মুখ অপমানে লাল হয়ে গেল। তৌসিফ আবার বলে, আমার মেয়ের জামাই যা করেছে ঠিক করেছে, এখন বাড়ি থেকে দূর হও, না হলে প্রতারণার মামলায় জেলে ভরে দেব। ভুলে যাস না আমার জামাই কিন্তু পুলিশ। সকলের সামনে মায়ানকে নিয়ে গর্ব করাতে মায়ানের সিনা চড়া হয়ে গেল, যাকে এতদিন পর ওর পুলিশ হওয়ার একটা ফায়দা পেল। মায়ান এগিয়ে গিয়ে আজগরের হাত থেকে মানিব্যাগ ছিনিয়ে নিয়ে বলে, তার আগে আমি চুরির মামলা ঠুকবো, পুলিশ অফিসারের মানিব্যাগ চুরির অপরাধে জেল জরিমানা করব। আজগর মুখ বেঁকে বলে, ছিল তো 5 টাকার 2টো কয়েন, এর জন্য আবার জেল জরিমানা? মায়ান কিঞ্চিত লজ্জা পেল, তবুও দমে না গিয়ে হম্বি বজায় রাখল। আপনার অবস্থা দেখার মতো ছিল, বেচারা ভয় পেয়ে আছে। পিহুকে বিয়ে করার স্বাদ ওর এহ জন্মের মতো ঘুষে গেছে। এরপরে বিয়ের নাম নিলে কপালে অশেষ দুঃখ আছে তা বুঝতে পারছে। আজগর ছেলেকে নিয়ে হনহনিয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। এখন যখন সব জানাজানি হয়ে গেছে, তখন আর এখানে থাকার কোনো মানেই হয় না। পরিবেশ ঠান্ডা হতে মায়ান তৌসিফকে প্রশ্ন করে, আমি আগেই জানতাম আপনি ওদের পরিকল্পনা সম্পর্কে জানতেন, তারপরে বিয়ের জন্য রাজি হলেন কি করে? তোমার কি মনে হয় আমার মেয়ের দরদ আমার চেয়ে তোমার বেশি? আমি কোনো খোঁজখবর না নিয়ে মেয়ের বিয়ে ঠিক করেছি? মায়ান অবাক হয়ে হাতে তালি দিয়ে বলে, বাহ শ্বশুরমশাই, আপনার তো জবাব নেই। তার কি পরিকল্পনা ছিল আপনার? নিশ্চয়ই জানতেন আমি বিয়েটা ভেঙে দেবো, তাই না? তার বলতে আমি জানতাম তুমি যে করেই হোক বিয়েটা ভাঙবে। তোমার আত্মবিশ্বাস দেখে আমি বিশ্বাস করেছিলাম, তাই তো নিশ্চিন্ত হয়ে সব কাজ করছিলাম। এসব করার কারণ, যখন আপদের সঙ্গে শালীর বিয়ে দেবেন না, তাহলে এগুলো করার কি মানে? তৌসিফ চোয়াল শক্ত করে বলে, আফতাবের জেদ ভাঙতে চেয়েছিলাম। বহু বছর আগে আমাকে আমার মেয়েকে যেমন কষ্ট দিয়েছিল, আমিও ছিলাম ও ছেলেকে কষ্ট দেখে কষ্ট পাক। ছেলের জন্য আমার মেয়েকে চাইতে আসুক, কিন্তু আফতাব জেদ করে রইল। মেয়েগুলোরও পছন্দ আছে, যত সব গর্ধব পছন্দ করছে। ছেলেটা কি পারতো না বিয়েতে না করে আজ এখানে উপস্থিত হতে? না, সে কি করেছে, বাপের পছন্দের পাত্রীকে ধেই করে বিয়ে করতে বসেছে। আজব তো, দোষ করবেন আপনারা আর মাসুল গুনবো আমরা? এটা তো নাইনসাফি হয়ে গেল। বকবক কম করে চলো, পরাণের জ্ঞান ফিরেছে কিনা দেখি। তোমার শাশুড়ি আবার আরেক ওস্তাদ, সব পাগল আমার গাড়ি জুটেছে। তৌসিফ বকবক করতে করতে রুমের দিকে গেলেন। পিহুর জ্ঞান ফিরেছে। মায়ান 1 প্লেট খাবার হাতে ঢুকলো। তখন তো গরুর গোস্ত খেতে পারিনি, বিয়েটা যখন হচ্ছে না তখন খাবার নষ্ট করে লাভ নেই। পিহুর দিকে 1 লোকমা এগিয়ে দিতে পিহু শূন্য চোখে চাইল। মায়ান খেতে খেতে জবাব দেয়, তোমার বিয়ের খাবার গরম আছে, এখনো খেয়ে নাও, বিয়েটা হচ্ছে না জন্য কি খাওয়া বন্ধ করে দিবে? বিয়ে হচ্ছে না কথাটা কানে পৌঁছাতেই পিহু আশেপাশে চাইল। তৌসিফ খিটমিট করে বলে, তোমার রাইয়ান বাড়ির গাধাটা কোথায়? তাকে বলো বরযাত্রী নিয়ে আসতে, এই আসরেই আমি তোমার বিয়ে দেব। 9টা জিনিস দিয়েছি, একটা না দিয়ে মেয়ের কাছে অপরাধী হতে চাই না। পিহু মূর্তির মতো উঠে গিয়ে তৌসিফকে জড়িয়ে ধরলো, নাক টেনে টেনে কাঁদতে লাগলো। তৌসিফ জড়িয়ে আসা গলায় বলে, অনেক কষ্ট দিয়েছি পরাণ, আব্বুকে মাফ করে দিও। পিহু কোনো কালেই চিৎকার চেঁচামেচি করে কাঁদতে পারে না, বড্ড চাপা স্বভাবের মেয়ে। তাই তো তৌসিফ এই মেয়েটাকে এত বেশি ভালোবাসেন। বাবার আদুরে কথায় আর স্নেহের পরশে পিহু স্থির হলো। মায়ান পিহুকে চাটতে বলে, কিন্তু ওদিকে তো বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে, আফতাব আঙ্কেলের জেদ বলে কথা। তৌসিফ রুর গলায় বলে, ওর জেদ আছে আর আমার জেদ নেই? আমার মেয়ে কি ফেলনা? রায়ান বাড়ির একমাত্র বউ আমার মেয়ে। পরাণ, আমি তোমাকে বলছি, তুমি তোমার অধিকার বুঝে নাও, 1 চুলো ছাড় দেবে না, মনে থাকবে। পিহু মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। মায়ান হাঁক ছেড়ে বলে, শালি, বিয়ে আটকাতে চাইলে জলদি চলে এসো। ছেলেটা এতটুকু সময়ের মধ্যে গাড়িও বের করে ফেলেছে। পিহু কোনো মতে আসছি বলে দৌড়ে বেরিয়ে গেল। তৌসিফ স্ত্রীকে খুঁজতে বের হলেন। স্ত্রীকে কিছু না জানানোয় তিনি যে গোস্বা করেছেন, এখন গোস্বা না ভাঙলে রাতে ভাতও জুটতে পারে না। পিহু ব্যস্ত হয়ে আজকে কল করছে, কিন্তু কল রিসিভ হচ্ছে না, রিং হয়ে কেটে যাচ্ছে। বাকিদেরও একই অবস্থা। পিহুর চিন্তায় ঘেমে নেমে একমেশ। মায়ানকে তাড়া দিয়ে বলে, গাধার মতো গাড়ি চালাচ্ছে কেন? জোরে চালাতে পারো না?
গাড়ি, এটা হেলিকপ্টার না, রাস্তা দেখে চলতে হচ্ছে। তোমার কথা মতো ড্রাইভ করলে সোজা উপরে যাওয়ার টিকিট কাটতে হবে। পিহু দমে গেল না, নন স্টপ বকবক করে চলেছে, গাড়ি সহ গাড়ির মালিককে গালমন্দ করছে। হুট করে বাড়ির সন্নিকটে এসে গাড়িটা নষ্ট হয়ে গেল। পিহু চেঁচিয়ে ওঠে, এখন আবার কি হলো? তোমার গালমন্দ শুনে গাড়ি হার্ট ফেল করেছে। কখন না জেনে আমি হার্ট ফেল করে বসি। পিহু দাঁতে দাঁত চেপে বলে, চুপচাপ গিয়ে দেখো গাড়ির কি হলো। যাচ্ছি, এই তো আপদকে বিয়ে করতে যাচ্ছিলে। আমি বিয়ে না ভাঙলে গ্রামে বসে শাশুড়ির পা টিপতে হতো। কথাটা মায়ান ক্ষীণ কণ্ঠে বলল, যেন পিহু শুনতে না পায়। গাড়ি চেক করতে গিয়ে মুখ লটকে বলে, গাড়ি ঠিক হতে সময় লাগবে। গাড়ি থেকে হুড়মুড়িয়ে নেমে আশেপাশে অন্য গাড়ি খুঁজতে লাগলো। আপাতত গাড়ি ঘোড়া নেই বললেই চলে। হরতাল হলো কিনা কে জানে। একটা ঘোড়াকে রাস্তা দিয়ে যেতে দেখে পিহু দৌড়ে যায়। মালিকের কাছে অনুমতি নিয়ে ঘোড়া চড়ে বসে। প্রথমে লোকটা ভেবেছিল পিহু হয়তো একটু ঘুরে চলে আসবে, কিন্তু যখন ঘোড়া নিয়ে দ্রুত বেগে ছুট লাগালো লোকটা, মাথায় হাত। মায়ানা দৌড়ে আসে। ততক্ষণে পিহু ঘোড়া নিয়ে চোখের আড়ালে চলে গেছে। ঘোড়ার মালিক কাঁদো কাঁদো মুখে বলে, দিনই দুপুরে আমার ঘোড়া চুরি হয়ে গেছে সাহেব, আমি গরিব মানুষ, এখন আমার কি হবে? আরে দূর, কেঁদো না তো, চলো বিয়ে বাড়ির খাওয়া আর ঘোড়া দুটোই দেবো তোমাকে। তোমার ঘোড়ার তো কপাল ভালো, বিয়ের কনের বাহন হতে পেরেছে। ভাবা যায় এতকাল রাজরাজারা ঘোড়ায় চড়ে বিয়ে করতে আসতো। আমার শালি রেকর্ড ব্রেক করে নিজে ঘোড়া নিয়ে বরের বিয়ে আটকাতে যাচ্ছে। লোকটা বোকা বোকা চোখে তাকিয়ে রইল। মায়ানকে তারা দিয়ে তো বাড়ির পথে রওনা দেয়। আজ আজ পিহু উচ্চস্বরে আজের নাম ধরে ডাকলো। বাড়িটা শ্মশান বলে মনে হচ্ছে, শুনশান, নিস্তব্ধ, কেমন গুমোট আবহাওয়া। পিহুর ভয় হতে লাগলো, তবে কি আজ বিয়ে করতে বেরিয়ে পড়েছে? পিহু মাথা ঝাঁকালো, বিড়বিড় করে পাগলের মতো লব্বকে চলে। না না, পরাণের স্বামী, শুধু পরাণের, এত সহজে আমি তোমাকে হারাতে পারবো না, আর যাই হোক ভালোবাসায় আমি হারবো না। পিহু উল্টো ঘুরে দৌড় দিতে আফতাবের কণ্ঠ ভেসে এলো, তুমি এখানে? পিহু ঘাড় ঘুরিয়ে আফতাবকে দেখে তড়িঘড়ি করে এগিয়ে যায়। শ্বশুরাব্বা, আপনি এখানে? আজ কোথায়? বিয়ে করতে গেছে। পিহু ধাক্কা খেলো যেন। ততক্ষণে মায়ান উপস্থিত হয়েছে, সঙ্গে ঘোড়াওয়ালা। ঘোড়া পেতেই উনি চুপচাপ সরে পড়লেন। মায়ান দৌড়ে এগিয়ে এলো, অবিশ্বাস্য গলায় বলে, আঙ্কেল অনেক জেদ করেছে আর না, বলো আজ কোথায় আছে? আফতাব বিরক্ত গলায় বলল, বললাম তো বিয়ে করতে গেছে, আমিও যাচ্ছি। তোমাদের যাওয়ার ইচ্ছে থাকলে চলো। মাথা খারাপ হয়ে গেছে তোমার? তুমি জানো না শালি ওকে ভালোবাসে, ওর জন্য এত দূর এলো, আর তুমি বলছো বিয়েতে যেতে? পিহুর শরীর ছেড়ে দিল। ঢুলে পড়তে মায়ান ওকে ধরে ফেলে, উদ্বিগ্ন গলায় শোধায়, তুমি ঠিক আছো? আব্বুর কাছে যাব। পড়ান। তৌসিফ পিয়ালিকে নিয়ে উপস্থিত হলেন। স্ত্রীর মান ভাঙাতে খুব বেশি সময় নষ্ট করতে হয়নি ওনার। মেয়েকে আগে পাঠিয়ে নিজের স্ত্রীকে নিয়ে হাজির হয়েছেন। আফতাবকে দেখে ভুরুকুচে জিজ্ঞেস করে, কী ব্যাপার, কী হয়েছে? হয়নি, হবে আমার ছেলের বিয়ে। তোমার মেয়ের নিশ্চয়ই বিয়ে হয়নি? হওয়ার কথা ছিল না, সে যাই হোক। অতিথি মানুষ চলে এসেছে যখন, তখন আমার ছেলের বিয়ে খেয়ে যাবে। ফাজলামো হচ্ছে, দুইবার ওয়াদা ভঙ্গ করেছো তুমি, এবার আমি কোনো ছাড় দেব না। দুজনের তর্ক বহুদূর গড়াবে। পিহু তৌসিফের হাত টেনে ধরে অনুনয় করে বলে, আব্বু চলো বাড়ি ফিরে যাই। পড়ান। বড় হতাশ কণ্ঠে ডাকলেন উনি। পিহু আফতাবের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। আজ এখানে থাকলে বিয়ের আসর থেকে ওকে তুলে নিয়ে আসতো, বিয়ে হয়ে গেলে ডিভোর্স করে দিত, কিন্তু আফতাবকে কি বলবে এখন? আজও তো ওর জন্য অপেক্ষা করেনি। পিহু বোধহয় এই বিষয় নিয়ে অনেক বেশি অভিমান করলো। তৌসিফ মেয়ের অবস্থা বুঝলো, বোঝানোর ভঙ্গিতে বলে, তুমি চিন্তা করো না পড়ান, আমি সব ঠিক করে দেব। আমরা যাই ওখানে, আজের সঙ্গে তোমারই বিয়ে হবে, আমি কথা দিচ্ছি। কথা দেওয়া নেওয়া হলে গাড়িতে উঠে বসো, বিয়ের সময় পেরিয়ে যাচ্ছে। আফতাবের ডাকে ঘর ফিরল ওদের। মায়ানের মাথার উপর দিয়ে যাচ্ছে সবটা। পিয়ালি হতভম্ব। তৌসিফ রাগী ভাবটা নিয়ে পিহুকে কোনো মতে গাড়িতে বসালো। না খাওয়া শরীর দুর্বল লাগছে ওর। ঘুমের ওষুধের প্রভাব বুঝি এখনও পুরোপুরি কাটেনি। এতক্ষণ তো মনের জোরে এতটা পথ এসেছে, সেটা এখন আর অবশিষ্ট নেই। কমিউনিটি সেন্টারে সে পৌঁছাতেই সেনা মুখগুলো দেখা পেল। তাহমিনা, তনিমা, মফিজ, প্রিয়তা সকলের মুখ লটকানো। পিহু আর স্থির থাকতে পারল না, উল্টো ঘুরে চলে যেতে লাগলে। আফতাব ওর হাত ধরল। পিহু পেছন ফিরে তাকায়। আফতাব মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বলে, কোথায় যাও পিহুমা? বিয়ের কনে চলে গেলে বিয়ে হবে কি করে? বাকিদের মুখে এতক্ষণে হাসি ফুটে উঠেছে, শুধু মায়ান তৌসিফের চোখে মুখে বিস্ময়ের ছড়াছড়ি। আফতাব ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, তো তৌসিফ রহমান, তুমি কি ভেবেছিলে
তুমি একা একাই বাজি মারবে, অভিনয় কি তুমি একা জানো? আমি জানি না। কেমন দিলাম বলো? এসবের মানে কি? তুমি যে দেখিয়ে মেয়ের বিয়ে ঠিক করেছো, আমি আমার ছেলের বিয়ে ঠিক করেছি। আমি জানতাম শেষ পর্যন্ত তোমাকে মেনে নিয়ে আসতেই হবে, হলো তাই। আমি বাড়িতে তোমাদের অপেক্ষায় ছিলাম, নিজের ছেলের বউকে নিজে ড্রাইভ করে নিয়ে এসেছি। আমি তোমার থেকে এক ধাপ এগিয়ে আছি, বুঝলে? দুই বেআইয়ের ছল চাতুরিতে বাকিদের নাজেহাল অবস্থা হয়েছিল। তাহমিনেরা কমিউনিটি সেন্টারে আসার পর সবটা জেনেছে। যাক, অবশেষে বিয়েটার তো হলো। চান্দুলাল তাসমিন আসতে পারেনি। এই তো সেদিন গেল, তাই পুরোটা সময় ভিডিও কল জুড়ে রইল। পিহু দৌড়ে গিয়ে এদিক ওদিক আজকে খুঁজতে লাগে। একটা রুমে ওকে পেয়েও গেল। বিনা বাক্য ব্যয় করে পিহু দৌড়ে গিয়ে আজকে জাপটে ধরলো। কাঁদল না একটুও, বরং খুশিতে কথা বলতে ভুলে গেল যেন। আজ ওকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলে, দেখলে তো শেষ পর্যন্ত তোমাকে আমার হতেই হলো। আই লাভ ইউ পরাণের স্বামী। আজ আলিঙ্গন জোরালো করলো, ছাড়লো প্রিয়তার ডাক শুনে। প্রিয়তা নতজনু হয়ে ঋণ ঋণিয়ে বলে, বিয়ের জন্য ডাকছে? সকলের উপস্থিতিতে বহুল আকাঙ্ক্ষিত আজ পিহুর বিয়েটা হয়ে গেল। কবুল বলতে আজের চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ল। এই দিনটার জন্য কতটা অধীর হয়ে অপেক্ষা করেছে ও। আদৌ জীবনে এই দিনটা আসবে কিনা চিন্তায় কত রাত ঘুমায়নি। আফতাব ছেলের পাশে বসলো, কাঁধে হাত রেখে বলে, তোমাকে না চাইতে সব দিয়েছি আমরা। যে জিনিসকে সবচেয়ে বেশি চাইলে সেটা না দিয়ে কি পারতাম বলো? আজ বাবার কাঁধে মাথা রাখলো, গলা জড়িয়ে ধরে আবেগ নিয়ে বলে, আই লাভ ইউ আব্বু। ইউ আর দ্য বেস্ট আব্বু ইন দ্য ওয়ার্ল্ড। ইউ টু মাই সান। এদিকে মায়ান তৌসিফের কাঁধে হাত ঠেস দিয়ে দাঁড়িয়ে ভাবুক হয়ে বলল, সবাই আমাদের দুজনকে কেমন ঘোল খাইয়ে দিল, তাই না শ্বশুরমশাই? সবাই সব জানতো, শুধু আমরাই দুই অবোধ বালক কিচ্ছু জানতাম না। দুঃখ পেলাম। তৌসিফ কড়া চোখে মায়ানের হাতের দিকে তাকাতে মায়ান ফিক করে হেসে ঘাবড়ে যাওয়া গলায় বলে, জামাই শ্বশুর প্যারা নেই, এক পেয়ালার চা খাই। আশ্চর্যজনক, তৌসিফ কিছু বলল না। মেয়ের হাসি মুখটা দেখতে ব্যস্ত হয়ে পড়ল। মায়ান একটু অবাক হলো। পরক্ষণে ভালো করে কাঁধে হাত ঠেকে মুস্কি মুস্কি হাসতে লাগলো। এদিকে মফিজ হাফ ছাড়লো। ভাগ্যিস প্রিয়তা মায়ানকে ওর ব্যাপারে কিছু বলেনি, নয়তো আজকে ওর কপালে ডিম থেরাপি ছিল। 1 মাস পর প্রিয়তার ডেলিভারি পেইন উঠেছে। হসপিটালে নিয়ে আসতেই ডক্টর জানায় সিজার করতে হবে। সিজারের কথা শুনে প্রিয়তা ভয় পেয়ে গেল। কত চেষ্টা করলো যেন নর্মালে হয়। বিধিবাম পিহু সর্বক্ষণ ওকে সাহস দিচ্ছে। এতদিন ওর বাবার বাড়িতেই ছিল। তৌসিফ মেয়েকে নিয়ে গিয়েছিলেন মায়ানের জোরাজুরিতে। 3 দিন আগে ফিরে এসেছে ওরা। মায়ান খবর পেতেই দৌড়াতে দৌড়াতে হসপিটালে এসে পৌঁছালো। এসেই হম্বিতম্বি করে হাঁক ছেড়ে, আমার বউ পাখি কোথায়? নার্স বিরক্ত হয়ে বলে, সারের মতো চেঁচাচ্ছে কেন? আপনার স্ত্রী ওদিকটায় আছে। মায়ান অপমানিত বোধ করলেও পাত্তা দিল না। এখন এসবের চেয়ে প্রিয়তার কাছে থাকা বেশি জরুরি। ও ভীতু প্রিয়তার কাছে পৌঁছাতেই প্রিয়তা শান্তি পেল যেন। মায়ানের হাতটা মুঠোবন্দি করে নেয়। মায়ান ওকে আশ্বস্ত করে বলে, আছি পাখি, ভয় পেও না। প্রিয়তা করুণ গলায় আবদার করে, আপনিও বলুন না। আমি। মায়ান অকপটে বলে, ডক্টর, আমি আমার স্ত্রীর সঙ্গে থাকতে চাই। অসম্ভব, রুলসের বাইরে এটা। তাছাড়া সিজার করতে হবে, আপনি দেখতে পাবেন না। ম্যান তেরামি করে বলে, শুনুন, আমি পুলিশ। আপনার সিজার করা দেখে একদিনে ডক্টর হয়ে যাব না, নিশ্চিত থাকুন। আমি কি তা বলেছি আপনি সহ্য করতে পারবেন না? এটা বুঝেছি। ব্রো, অযথা জেদ করছো কেন? দেরি হয়ে যাচ্ছে তো। তোর তো বউ নাই, আমার বউ, তাই আমার চিন্তা হচ্ছে। ডাক্তার মায়ানের কষ্ট বুঝলো না। প্রিয়তাকে নিয়ে চলে গেল। এদিকে মায়ানও ওখান থেকে চলে আসে। ওর মাথায় অন্য ফোন দিয়ে কিলবিল করছে। ব্লাড দেওয়া লাগতে পারে জন্য পিহুর ব্লাড টেস্ট করা হচ্ছে। 2 বোনের ব্লাড গ্রুপ সেম টু সেম। প্রিয়তাকে অপারেশন করার জন্য তৈরি করা হচ্ছে। ওটি রুমে ঢুকে নার্সদের সব কিছু তৈরি রাখতে বলে। সবাই নিজেদের দক্ষতার সাথে কাজ করছে। প্রিয়তা ভয় পেল। এত বড় সুজ। ভয়ে মৃদু শব্দ করে মায়ান বেডের নিচ থেকে ধরফড়িয়ে বেরিয়ে আসে। উত্তেজিত গলে জিজ্ঞেস, কি হয়েছে পাখি? ভয় পেলে? আমি আসি তো। ডক্টর রেগে গিয়ে স্পষ্ট ভাষায় বলে, মিসেস প্রিয়তা, আপনার হাজব্যান্ডকে বাইরে যেতে বলুন। এত বড় মানুষ এমন হটকারিতা করলে মানায়? এমন করলে আমরা ওনাকে জোর করে বের করে দিতে বাধ্য হব। প্রিয়তা পরিস্থিতি বুঝলো। মায়ানকে অনুরোধ করে বলে, এখান থেকে যান, আমার ভয় করছে না। আপনি না গেলে ওনার কাজ করতে পারবে না। আমি আমাদের বাচ্চাটাকে জলদি দেখতে চাই। মায়ের নরম হলো। প্রিয়তার কপালে দীর্ঘ একটা চুমু দিয়ে বলে, বাইরে আমি তোমার আর আমাদের বাচ্চার জন্য অপেক্ষা করব। ভয় পেও না, আমি তোমার সাথে আছি।
মায়ান দুরু দুরু বুকে বাইরে বেরিয়ে এলো। দরজা বন্ধ হতেই বুকের ভেতর ধক করে ওঠে। তৌসিফরা প্রতিমধ্যে পিহু পাশের রুমে ব্লাড দিচ্ছে আজ ওর সঙ্গে। তাহমিনা আফতাব মায়ানের পাশে বসে আছেন। আফতাব মায়ানের পিঠে ভরসা হাত রাখে। মায়ান চোখ তুলে তাকায়। ভয় পেও না, আল্লাহ ভরসা, সব ঠিক হবে ইনশাল্লাহ। মায়ান মাথা নিচু করে রইল। মাথা তুললো। বাচ্চার কান্নার আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। দরজার দিকে এগিয়ে যেতে নার্স বেরিয়ে এলো। হাসি মুখে বাচ্চাটাকে এগিয়ে দিয়ে বলে, আপনার ছেলে বাবু হয়েছে, আমার স্ত্রী সুস্থ আছে, বাচ্চাটাকে দেখে নিন, একটু পর আমি এসে নিয়ে যাব। মায়ান ফুটফুটে বাচ্চাটাকে কোলে নিতে বাচ্চাটা ওর কোলে পিপি করে দিল। মায়ের নাক সিটকে বলে, হিসু করার এতই তারা ছিল তখন সুন্দরী নার্সের কোলে হিসু করতি? হিসু করার জন্য তোর বাপের কোলে পেতে হলো তোকে? বাচ্চাটা কি বুঝলো কে জানে, মিহি সুরে চিৎকার করে কেঁদে উঠল। তৌসিফ এইমাত্র এসে পৌঁছেছে। নাতিকে কাঁদতে দেখে মায়ের কোল থেকে নিয়ে দিল এক ধমক। তারপর নাতিকে আদর করে কথার ছলে কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ল। মায়ান এক ঝলকে ওর ভবিষ্যৎ দেখে নিল। তাহমিনা আফতাব, পিয়ালি, তৌসিফ সবাই বাচ্চাটাকে নিয়ে মেতে আসছে। কান্না থামছে না দেখে সবাই মায়ানের ওপরে ক্ষিপ্ত। সবার ধারণা মায়ানের ধমক খেয়ে বাচ্চাটা ফুপিয়ে কাঁদছে। এদিকে ও ধমক দিল কখন, এটাই বুঝে আসলো না। প্রিয়তাকে বেডে দেওয়া হয়েছে। পিহু বোনের সঙ্গে দেখা করে। সবার দেখা হয়ে গেলে মায়ানকে ওর সঙ্গে একা ছেড়ে দেয়। মায়ান, প্রিয়তা আর মাঝখানে ওদের বাচ্চা। খেয়ে দিয়ে পরম শান্তিতে মায়ের উষ্ণ আলিঙ্গনে ঘুমিয়ে আসছে সে। পিহু এক ধ্যানে এটাই দেখছিল, তখনই একটা হাত ওপে পেঁচিয়ে নিজের কাছে নিয়ে নিল। আজের দিকে তাকে মুচকি হাসল। পিহুর দৃষ্টি অনুসরণ করে আজ বলে ওঠে, একদিন আমাদেরও বেবি হবে, আমরাও একটা কমপ্লিট হ্যাপি ফ্যামিলি হব। পিহু হেসে সায় দিল শুধু, তবে মনে মনে একটা সুন্দর সুখী পরিবারের কল্পনা করে ফেলল। মফিজ ছিল সবার পরে। তনিমাও ডেলিভারির দিনে গিয়ে এসেছে, ওকে নিয়ে ধীরে সুস্থে এসেছে। পূর্বকে দেখে মফিজ হই হই করে বলে ওঠে, স্যার এটা তো প্রিয়তা ম্যামের জেরক্স, চোখ নাক মুখ সবই সেম টু সেম। মায়ের কথাটা পছন্দ হলো না। নাক সিটকে বলে, প্রোডাক্ট যখন আমার তখন কোনো গুণ তো আমারও থাকা উচিত। মফিজ চালাক, মায়ের অভিলাষ বুঝে ওর মন রাখতে বলে, এখনই দোয়া করে দিচ্ছি স্যার বলে 2 হাত তুলল। মায়ান জানে মফিজের দোয়া কখনো বিফলে যায় না। পিহু আর তৌসিফ তার জ্বলন্ত উদাহরণ। ও আগ্রহ নিয়ে মফিজের দিকে তাকায়। মফিজ উচ্চ শব্দে দোয়া করতে লাগলো, ইয়া আল্লাহ, আমার স্যারের ছেলে যেন ওনার চেয়ে বেশি বজ্জাত হয়। উনি যেমন আমার জীবন তেজপাতা করে দিয়েছে, ওনার ছেলেও যেন ওনার জীবন তেনা তেনা করে দেয়। ওনার শালি আর শ্বশুরের সব কোয়ালিটি ওনার ছেলের মধ্যে ভরে দাও গো। স্যার যেন হাড়ে হাড়ে টের পায় আমরা নাদান শিশুরা ওনার অত্যাচারে কতটা অতিষ্ঠ ছিলাম। আমিন বলার আগে মায়ান খেকিয়ে ওঠে। মফিজের দিকে তেরে গিয়ে বলে, হারামজাদা, মফিজ যা শালি আর শ্বশুরের বদদোয়া দিয়ে হয় না। শেষকালে আমার ছেলে, আজ তুই আমার হাতে মার্ডার হবি। মফিজ প্রাণ ভয়ে দৌড়াতে দৌড়াতে চিল্লিয়ে বলে, স্যার আমি যা বলেছি সত্যি বলেছি, দেখবেন বড় হয়ে আপনার ছেলে এক হাটে কিনে আপনাকে আর এক হাটে বেচে দিবে। সত্যি কি তাই? আসসালামু আলাইকুম। এই গল্পটা এখানেই সমাপ্ত। কেমন লাগছে এই গল্পটা? এতদিন ধরে যারা আমাদের সাথে ছিলেন এই গল্পটা নিয়ে, তারা প্লিজ কমেন্টে জানান। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।